নার্সারি গন্ধি বা কি নাসির কান্ত এরকম কিছু একটা হবে। মুস্কানা জানলা তো লিখছে এসএসসি 2026 ব্যাচ। ঠিক আছে, সবাই এই মুহূর্তে যুক্ত আছো। চলো আমরা আমাদের সব মানে যে ক্লাসটা নিতে চাচ্ছি তোমাদের জন্য সেটা স্টার্ট করে ফেলি। ঠিক আছে, তো আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 3। তো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 3 প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি যে সেই চ্যাপ্টারের নামটা কি। আসলে এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। এই চ্যাপ্টারের নাম কি? সেল ডিভিশন বা কোষ বিভাজন। প্রথমত যখন তুমি কোশ্চেন করবা নিজেকে তখন কোশ্চেন করবা যে সেল ডিভিশন বা কোষ বিভাজন চ্যাপ্টার তুমি কেন পড়ো। ঠিক আছে, কি জন্য তোমার এটা পড়তে হবে? কোষ বিভাজন বা সেল ডিভিশন, কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন বা সেল ডিভিশন। ঠিক আছে, সেল ডিভিশন এটা আমরা কেন পড়বো, আমাদের এটা পড়ার কেন দরকার, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। যে সেল ডিভিশন বা কোষ বিভাজন আমরা কেন পড়বো, কি দরকার আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজন এই চ্যাপ্টারটা পড়া। যদি কোষ বিভাজন বা সেল ডিভিশন না হইতো তাহলে আমাদের বডিতে কি সমস্যা হইতো, কি হইতো আমাদের বডিতে। দেখো আমরা যদি তোমাদেরকে একটু দেখাই কোষ বিভাজন বলতে আসলে আমরা কি বুঝি, এটা প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করব যে হোয়াট ডু মিন বাই কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন বা সেল ডিভিশন বলতে আসলে আমরা কি বুঝি, এটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে যে সেল ডিভিশন বা কোষ বিভাজন বলতে আসলে আমরা কি বুঝি। দেখো আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে সবকিছু দেখবো, বা যেখানেই যাই সেখানেই অ্যাড, সেখানেই বিজনেস। বিজনেস শুরু করতে পারলাম না আমরা ইনশাল্লাহ ভাইয়ের আমার। দেখো নর্মালি সেল ডিভিশন বলতে আসলে কি বোঝানো হয়। দেখো এটা একটা সেল, এই একটা সেল থেকে কয়টা সেল তৈরি হয়েছে? 2টা। দেখো ভালো করে দেখো যে একটা সেল থেকে কয়টা সেল তৈরি হয়েছে? 2টা। তোমাদেরকে প্রথমত জানতে হবে যে সেল ডিভিশন চ্যাপ্টার যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সেল কয় ধরনের হয়। সেল হচ্ছে 2 ধরনের। কয় ধরনের ভাইয়া? 2 ধরনের। একটা হচ্ছে এককোষী, একটা কি? এককোষী। ঠিক আছে, এককোষীর ইংরেজি নাম হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার। আর একটা হলো বহুকোষী। কি কোষ ভাইয়া? বহুকোষী। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, এককোষী থেকে বহুকোষী। তো বহুকোষী যদি আমরা বলি তাহলে দেখো এই যে বহুকোষী মানে কি? মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার। তোমাকে যদি বলি ভাইয়া তোমার কোষ কয়টা, তুমি কি বলবা? যে ভাইয়া আমার কোষ হচ্ছে অনেকগুলা, কিন্তু আমি তৈরি হয়েছি কোন কোষ থেকে? পৃথিবীতে এককোষী বলো অথবা বহুকোষী বলো, গাছপালা থেকে শুরু করে মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে সবগুলো হচ্ছে বহুকোষী অথবা মাল্টিসেলুলার। কিন্তু তারা আসে কোন জায়গা থেকে? তারা আসে এককোষী থেকে। কিরকম কথাটা? কথাটার অর্থটা কি দেখো। কথাটার অর্থ হচ্ছে আমরা জানি যে আমরা বাবা আমাকে যখন দেয় জন্ম দিছে তখন স্পার্মের মাধ্যমে আমাকে জন্ম দিছে, মা আমাকে এগ বা ডিম বাঁধানোর মাধ্যমে জন্ম দিছে। এরপরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোট এটা হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে হলো এককোষী, এককোষী। ঠিক আছে, ইউনিসেলুলার বা এককোষী। কথা ক্লিয়ার? এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি ইউনিসেলুলার বা এককোষী। এরপরে দেখো এখন ইউনিসেলুলার জাইগোটের পরবর্তী অবস্থাকে কি বলা হয়? এমব্রায়ো। এমব্রায়োর পরবর্তী অবস্থাকে হচ্ছে ফিটাস, ফিটাস। এরপরে কোনটা আছে? এরপরে আছে মনে করো তুমি, চাইল্ড। ঠিক আছে, তুমি যখন জন্ম ছিল তা তোমার বডিতে কি একটা সেল থাকে? কখনোই না। তোমার বডিতে একের অধিক সেল থাকে, অনেকগুলো সেল থাকে, অনেকগুলো। তার মানে চাইল্ড যদি বলি সেটা বহুকোষী। ঠিক আছে, চাইল্ড কি? বহুকোষী। আর তুমি কে ভাইয়া? তুমি হচ্ছে যখন জাইগোট অবস্থায় ছিল, তো জাইগোট কত ছিল? জাইগোট হচ্ছে এককোষী। তাহলে এককোষী একটা জিনিস থেকে বহুকোষী যে তৈরি করলাম সেটা কিভাবে তৈরি হয়েছে? এটা ছিল একটা কোষ। আর এখন যে চাইল্ড অবস্থায় আসো অথবা তুমি একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তোমার বডিতে কতগুলো কোষ আছে? তোমার বডিতে কোষ আছে 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন কোষ আছে। তাহলে তোমার বডিতে যদি 100 ট্রিলিয়ন কোষ থাকে তাহলে এই যে একটা কোষ থেকে যে 100 ট্রিলিয়ন কোষ হইলো এইটাকে বলা হয় কি? কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ বারবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনের ডেফিনেশন যদি কখনো দেয় তাহলে আমরা কি বলবো? কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে অনেকগুলো কোষে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন। যদি কোষ বিভাজন না হইতো তাহলে তুমি জাইগোট আকারে থাকতা, আর একটা জাইগোটের সাইজ হচ্ছে একটা পেনের ডটের সমান। তাহলে তোমার সাইজটা তখন কি হয়ে যেত? একটা পেনের যে ডট আছে না, সেই ডটের মতো হয়ে যেত। তুমি কি সেটা চাবা? কখনোই না। এই জন্য আমাদের বারবার কি করতে হয়? সেল ডিভাইডেড করতে হয়। সবাই একটু আমাকে কমেন্ট করে ফেলো যে আমাদের সেল ডিভিশন কাকে বলে, এটা ক্লিয়ার কিনা। সেল ডিভিশন মূলত কি জিনিস এটা সবাই ক্লিয়ার কিনা। সবাই লিখবা যে সেল ডিভিশন ক্লিয়ার। সবাই কি লিখবা? সেল ডিভিশন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, নেক্সট কি? প্রকারভেদ। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে সেল ডিভিশনের ক্ষেত্রে এখন যদি সেল ডিভিশন হয়, এখানে একটা টপিক আছে যে
প্যারেন্ট সেল এবং ডটার সেল। বাংলায় যদি বলা হয় এটাকে বলা হয় মাতৃকোষ, এটাকে কি বলা হয়? মাতৃকোষ, ঠিক আছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে অপত্য কোষ। যখন একটা কোষ থেকে যদি দুইটা কোষ তৈরি হতে পারে অথবা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হতে পারে। আমাদের দেহের ক্ষেত্রে কি হয়? একটা কোষ থেকে দুইটা অথবা একটা কোষ থেকে চারটা তৈরি হয়। কখনোই একটা কোষ থেকে 30টা 40টা এভাবে কিন্তু তৈরি হবে না। কোষ সবসময় সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, অর্থাৎ ওয়েললি ডেভেলপ। সে চাইলেই তার ইচ্ছা মতো সে মানে হইতে পারে না। হয় কখন? যখন তার ক্যান্সার হয়। একটা ক্যান্সার কোষ থেকে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখও তৈরি হতে পারে, কারণ সেখানে তার নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলছে। কিন্তু নর্মালি কি হয়? একটা কোষ থেকে দুইটা অথবা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হইতে পারে, ঠিক আছে। তো এখন এখানে যেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা, যে দেখো এই জায়গায় যে প্যারেন্ট সেল আছে, প্যারেন্ট সেল এটাকে বলা হয় কি? মাতৃকোষ। আর এটাকে বলা হয় কি? অপত্য কোষ। অপত্য কোষ মানে কি? অপত্য কোষ মানে হচ্ছে ডটার সেল, আর মাতৃকোষ মানে হচ্ছে যার থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে মাতৃকোষ এবং অপত্য কোষ এটা আমাদের ক্লিয়ার। এখন এইখানে আমাদেরকে প্রথমে বুঝতে হবে টাইপস অফ সেল ডিভিশন। কি কি বুঝবো আমরা? টাইপস অফ সেল ডিভিশন। দেখো সেল ডিভিশনের টাইপস, প্রকারভেদ, টাইপস অফ সেল ডিভিশন, টাইপস অফ সেল ডিভিশন, ঠিক আছে। সেল ডিভিশনের যে টাইপস আছে, টাইপস গুলো কি কি? প্রথমত যদি আমরা দেখি এখানে টোটাল কয়টা টাইপসে কাজ করে ভাইয়া? এই জায়গায় টোটাল টাইপস আছে হচ্ছে তিনটা টাইপসের মধ্যে একটা কি? একটা হলো অ্যামাইটোসিস, ঠিক আছে, অ্যামাইটোসিস। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস, আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিওসিস। যেহেতু আমাদের অনশর্ট ক্লাস, আমরা এতটা ডিটেলসেও তোমাদেরকে বলবো না, যতটুকু তোমাদের দরকার পরীক্ষাতে যতটুকু তোমাদের লাগে সেটা পড়বো। তোমাদের যদি খুবই ডিটেলসে পড়তে মন চায়, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ঢুকে আমাদের বায়োলজি সিকার্স ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবা সেল ডিভিশন গ্রুপের বা সেল ডিভিশন চ্যাপ্টারের তোমাদের কয়েকটা ভিডিও দেওয়া আছে। ওইখান থেকে ইন ডিটেলস, যতটা ডিটেলস তুমি চিন্তাও করতে পারবো না অতটা ডিটেলস ওইখানে দেওয়া আছে। তো এখানে বলতেছে অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? দেখো এটা পড়ার আগে তোমাকে পড়তে হবে কোষ 2 ধরনের, একটা হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক। এই যে আদিকোষী যে কোষটা আছে, আদিকোষী যেটা আছে, এই জায়গায় কোনটা হয়? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ। তখন একটা সেল থেকে যখন দুইটা সেল তৈরি হবে তখন সেটাকে বলা হবে আমাদের অ্যামাইটোসিস। এবং এইটা কাদের ক্ষেত্রে হইতে হবে? এইটা হইতে হবে আদিকোষী। লাইক একটা এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে একটা এক্সাম্পলের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে ভাইয়া একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, তাহলে তুমি কি বলবা? আদিকোষী? না। কখন বলতে পারবা? যখন তোমার একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো। তুমি কি বলতে পারবা এটা মাইটোসিস? না। এটা বলতে পারবা অ্যামাইটোসিস? না। তাহলে এখানে কনফিউশন থাকে যে আমি কি মাইটোসিস বলবো নাকি আমি অ্যামাইটোসিস বলবো। মাইটোসিসও একটা থেকে দুইটা তৈরি হয়, অ্যামাইটোসিস একটা থেকে দুইটা তৈরি হয়। কিন্তু অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? অ্যামাইটোসিস হয় হচ্ছে আদিকোষের ক্ষেত্রে, আর মাইটোসিস হয় হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে। প্রকৃত কোষ, ঠিক আছে। প্রকৃত কোষে কোনটা হয়? আমাদের এই জিনিসটা হয়, এটা মাথায় রাখতে হবে। এই অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে বাইনারি ফিউশন। বাইনারি ফিশন শব্দের অর্থ কি? বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2, আর ফিশন শব্দের অর্থ হচ্ছে ভাগ হওয়া। তাহলে বাইনারি ফিশন মানে কি? একটা জিনিস সমান যখন দুটো অংশ ভাগ হবে তখন সেটাকে বলা হবে বাইনারি ফিশন। বাই শব্দের অর্থ হচ্ছে 2, বাইনারি মানে শব্দের অর্থ কি বোঝায়? 2। তোমরা যারা আইসিটি নিয়ে পড়াশোনা করতেছে, বাইনারি শব্দটা কিন্তু তোমাদের কাছে অনেক বেশি পরিচিত হওয়ার কথা, তাই না? তাহলে এখানে একটা কোষ থেকে কয়টা কোষে পরিণত হচ্ছে? 2টা। তখন আমরা সেটাকে বলতেছি অ্যামাইটোসিস। যদি আমরা একটু অ্যামাইটোসিস দেখার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে একটা অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস প্রসেসে দেখো একটা কোষ থেকে কয়টা কোষে তৈরি হয়েছে? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে। একটা কোষ থেকে দুইটা কোষে তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যামাইটোসিসের ডেফিনেশন, এখানে কিন্তু সুন্দর করে অ্যামাইটোসিসের ডেফিনেশন দেওয়া আছে। অ্যামাইটোসিস কোথায় কোথায় হয় দেখো, এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিছি, ঠিক আছে। সুন্দর করে আমরা দিয়ে দিছি ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে প্রোটোজোয়া, তারপরে ছত্রাক। কেউ যদি তোমরা যারা আজকে বেশি বেশি মেনশন করবা, আমি তাদেরকে এইটা ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা আমাদের এই নোটটা আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। যারা বেশি বেশি মেনশন করবা তোমাদের বন্ধুদেরকে, এবং যারা দেখবো যে তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসে আছে, এইটা সুন্দর এই যে সাজানো গোছানো আমরা যে নোটটা, এই নোটটা আমরা তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরা দেখবো যে লাস্ট পর্যন্ত কারা ক্লাস করতেছে, ঠিক আছে। এবার আসি আমরা মাইটোসিস। আমরা যখন কনসেপ্টটা পড়ছিলাম তখন কিন্তু এখানে আমরা বলছিলাম যে দেখো মাইটোসিস কাদের ক্ষেত্রে হবে, মিওসিস। এখানে তো আমরা বললাম যে অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে হয়, মাইটোসিস কাদের ক্ষেত্রে হয়। এটা তোমরা মনে রাখার জন্য এটা লিখবা যে সেম টু সেম। এটা হচ্ছে আমার টেকনিক, সেম টু সেম, এবং এই টেকনিকের উপরে কোনো টেকনিক নেই। একই জিনিস যখন একই থাকবে, মনে করো গরু থেকে গরু তৈরি হইলো,
গরু থেকে যখন গরু তৈরি হয় তাহলে সেম টু সেম গরু থেকে আবার গরু তৈরি হচ্ছে, মানুষ থেকে মানুষ তৈরি হলো, ছাগল থেকে ছাগল তৈরি হলো, একটা হাত থেকে আর একটা হাত তৈরি হলো। কথার কথা তোমার হাতের কোন একটা অংশ কেটে গেছে, তোমার হাতের কোন একটা অংশ কেটে গেছে। জি স্যার আমি বাইনারি পারি। আচ্ছা আমি তোমাদের কোশ্চেনগুলো দেখবো, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো, আগে তোমাদের এই ভীতিগুলো দূর করি। এই জায়গাটা অনেক মানে অনেক কঠিন, একটার পরে এই ধাপের পরে কোন ধাপ ঘটে, এটার পরে কোন ধাপ ঘটে, তারপরে কোন ধাপ ঘটে, এইগুলো নিয়ে না মাথা আলায় যায়, একটা বাচ্চা বুঝতে পারে না। সব থেকে সহজ চ্যাপ্টার হলেও সব থেকে কঠিন। বিশ্বাস করো তোমার এখান থেকে যদি আমি এমসিকিউ প্র্যাকটিস করে না এখন, তুমি কিন্তু আসলে পারবা না। তো তোমাকে যদি এমসিকিউ গুলো সলভ করতে হয় অবশ্যই তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। এবার যদি একটু দেখার চেষ্টা করি আমরা, দেখো গরু থেকে যদি গরু তৈরি করতে চাই তাহলে সেম টু সেম জিনিস তৈরি হচ্ছে, তাহলে সেম টু সেম যখন থাকবে তখন হবে কি মাইটোসিস। আর যখন ভেরিয়েশন তৈরি হবে, যখন ভেরিয়েশন শব্দের অর্থ কি ভাইয়া? ভেরিয়েশন শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। তাহলে যখন বৈচিত্র্য তৈরি হবে তখন আমাদের কোনটা থাকবে? তখন আমাদের থাকবে মিওসিস। তাহলে সেম টু সেম থাকলে মাইটোসিস, যখন ভেরিয়েশন বা বৈচিত্র্য তৈরি হবে তখন হবে মিওসিস। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে। মনে করো তোমার জননাঙ্গ মানে কি? তোমার টেস্টিস। ছেলেদের ক্ষেত্রে কোনটা থাকে? টেস্টিস থেকে কোনটা তৈরি হয়? স্পার্ম। টেস্টিস থেকে কোনটা তৈরি হয়? স্পার্ম। তাহলে টেস্টিস যেটা, স্পার্ম কিন্তু সেটা না। তাহলে টেস্টিসের ভিন্ন জিনিস হচ্ছে স্পার্ম। মনে করো গরু থেকে, কথার কথা চিন্তা করো, গরু থেকে যদি ছাগল তৈরি হতো, সম্ভব তো না, কিন্তু যদি তৈরি হতো তাহলে গরু যে জিনিস, ছাগল তো সেই জিনিস না। তাহলে যখন সেম টু সেম না থাকে তখন সেটাকে আমরা বলি কি? ভেরিয়েশন, বৈচিত্র্য তৈরি হয়েছে। তাহলে তখন সেটা কি বলা হয়? তখন সেটাকে জন্য দায়ীকে মিওসিস। মনে করো তোমার বাবা দেখতে যেরকম, তুমি কি দেখতে একদম হুবহু এরকম? না। তাহলে বাবার চেহারা যেরকম তোমার চেহারা এরকম না, তাহলে এর জন্য আসলে দায়ীকে? এর জন্য দায়ী হচ্ছে মিওসিস। কিন্তু বাবা মানুষ, বাবার দুইটা হাত আছে, তোমার দুইটা হাত আছে, বাবার দুইটা চোখ আছে, তোমার দুইটা চোখ আছে, বাবার দুইটা কান আছে, তোমার দুইটা কান আছে। এই জায়গাটাই আসলে দায়ীকে? এই জায়গাটায় দায়ী হচ্ছে মাইটোসিস। তার মানে বাবার সাথে তোমার যদি সেম টু সেম মিল থাকে তখন মাইটোসিস, আর বাবার সাথে যদি তোমার ভেরিয়েশন তৈরি হয়ে যায়, তোমার যে মানে ক্যারেক্টারের বলবো অন্য কোনো অঙ্গের যদি ভেরিয়েশন তৈরি হয়ে যায় তখন সেটাকে বলা হবে মিওসিস। তার মানে বাবার সাথে যে আমার মিল নাই, চেহারার হুবহু মিল নাই, এটার জন্য দায়ী হচ্ছে মিওসিস। কিন্তু বাবার হাত আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, পা আছে, এগুলোর সাথে যখন সেম টু সেম জিনিস আছে এটার জন্য দায়ী হচ্ছে মাইটোসিস। এবার তোমরা যদি বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা কমন কোশ্চেন করবো এই মুহূর্তে যারা আমার পেইড কোর্সে যারা বাচ্চা আছে। দেখো তোমাদের সব থেকে বড় একটা কিন্তু ব্যাচ চলে আসতেছে, তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে সব থেকে বেটার এবং সব থেকে বেস্ট অফ বেস্ট একটা ব্যাচ কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা লঞ্চ করছি কোর্স। সেটা হচ্ছে র্যাপিড বায়োক্যাম 1.2। ঠিক আছে, এই জায়গাটাই তোমাদেরকে এমন ভাবে পড়ানো হবে, বিলিভ মি অর নট, জাস্ট এই একটা ব্যাচের কথা চিন্তা করে আমরা ওয়েবসাইট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা বানাইছি। আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে 10 তারিখ, 10 জুলাই থেকে শুরু হবে এবং ইনশাল্লাহ এটা অক্টোবর, অর্থাৎ অক্টোবরের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ এটা অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমার এখানে 3 মাসের একটা কোর্স, 3 মাস আমরা ধরে রাখছি, 2.5 মাস, বাট ম্যাক্সিমাম হচ্ছে 3 মাস। এমন ভাবে তোমাকে তৈরি করা হবে এবং এইখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা মিলে একটা তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে। এই জায়গাটায় প্রথম 200 জন যে বাচ্চা থাকবে, প্রথম 200 জন বাচ্চা, তাদের জন্য কিন্তু ম্যাথ ফিজিক্স ফ্রি, ম্যাথ প্লাস ফিজিক্স, এটা কিন্তু তোমাদের জন্য প্রথম 200 জনের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাহলে এই সুযোগ কিন্তু মিস করা যাবে না, কেমিস্ট্রি আর বায়োলজি ক্লাস আমি নিব, ফিজিক্স এবং ম্যাথ ক্লাসগুলো তোমাদের অন্যান্য যে টিচাররা আছেন এবং সব থেকে ভালো বেস্ট অফ বেস্ট টিচার আছে তারা কিন্তু তোমাদের এই ম্যাথ এবং ফিজিক্স ক্লাসগুলো নেবে। তো তোমরা যদি টেস্টের ভয় দূর করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে র্যাপিড বায়োক্যাম 1.0 কোর্সে ভর্তি হতে হবে। তোমরা ভর্তি হয় 7 দিন ক্লাস করো, 7 দিন ক্লাস করে যদি তোমার ভালো না লাগে আমি তোমাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেবো। এখানে নোট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে প্রোভাইড করা হবে। তোমার ওয়েবসাইট থাকবে, সবকিছু সাজায় দেওয়া থাকবে, তুমি এখানে প্রতিনিয়ত এক্সাম দিতে পারবা, তুমি কত মার্ক পাইলা, কোন কোশ্চেন ভুল গেল, সবকিছু তোমার ব্যাখ্যা থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাকে প্রোভাইড করবো। ঠিক আছে, তাহলে এই সুযোগ কিন্তু মিস করা যাবে না, মোটেও মিস করা যাবে না। এবার তোমরা তো অ্যান্সার দিতে পারবা, তোমরা তো এতক্ষণ যেটা আমি পড়াইলাম তোমরা যদি পারো আমাকে একটা কোশ্চেনের জবাব দিয়ে দাও। ঠিক আছে, একটা কোশ্চেনের জবাব দাও। কোশ্চেন নাম্বার হচ্ছে 1, কোশ্চেন নাম্বার এমসিকিউ এই যে প্র্যাকটিস করা শুরু করে দিলাম। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে জননাঙ্গে কোন কোষ বিভাজন, জননাঙ্গে কোন কোষ বিভাজন ঘটে, জননাঙ্গে কোন কোষ বিভাজন ঘটে। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হুইচ সেল division is occur in reproductive cell, reproductive organ, ঠিক আছে, reproductive organ। অপশন নাম্বার A
অ্যামাইটোসিস, অপশন নাম্বার বি মাইটোসিস, অপশন নাম্বার সি মিওসিস, অপশন নাম্বার ডি বাইনারি ফিউশন। তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দাও, বুঝবো যে কে কতটুকু পড়ছো, কে কতটুকু ক্লাস করতেছে মনোযোগ দিয়ে। এটা এখন বোঝা যাবে যে কে কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এবার বুঝতে পারবো। কামাল উদ্দিন লিখছে ভাইয়া ক্লাসের স্লাইড দেওয়া হবে কি? হ্যাঁ, যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে আমরা ক্লাসের স্লাইড দিয়ে দেবো। ইচ অ্যান্ড এভরিথিং এর স্লাইড তোমরা বাবা পরীক্ষা দিতে পারবা, পরীক্ষায় ফার্স্ট হলে তোমরা পুরস্কার পাবা, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাবা। সো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তারা অবশ্যই আমাদের আজকের ক্লাসের যে পিডিএফ সহ যে লেকচার আছে সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সবকিছু এভরিওয়ান শুড ফোকাস অন দ্য ক্লাস নট কমেন্ট বক্স, ঠিক আছে? সবাই তোমরা ফোকাস করো, ঠিক আছে? এটাই তোমরা ক্লাসে ফোকাস করো। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। বায়োলজি চ্যাপ্টার 3, ঠিক আছে? এমডি জিহাদ শেয়ার দের এস অলরেডি, ঠিক আছে? সবাই তোমরা শেয়ারগুলো একটু দিয়ে দিও যাতে করে তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবকে উপকৃত হতে পারে, ঠিক আছে? বহুত বহুত কমেন্ট আসতেছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল আমাদের জন্য। তোমাদের এই পার্টিসিপেশন আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। বায়োলজি চ্যাপ্টার 3 ইজ ভেরি ইজি, ইনশাল্লাহ ভেরি ইজি। তুমি আসো, তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিও আমাদের সাথে। আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, সিকিউ প্র্যাকটিস করবো, তখন আমাদের সাথে সাথে তুমি অ্যান্সারগুলো দিবা, আশা করবো আমরা ইনশাল্লাহ। 2026 ব্যাচ উড়াধুরা মেনশন করো, নিজে শিখো, অন্যকেও শেখার সুযোগ করে দাও। সাবাস সুজন মিত্র, খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা সে কমেন্ট করছে, ঠিক আছে? দেখি আমি একটু অ্যান্সারটাকে দেখার চেষ্টা করি, অ্যান্সার কত, সবাই কি কি অ্যান্সার দেয়। অ্যান্সার দিছে বি, শিয়াব মোল্লা লিখছে মাইটোসিস, তারপরে শাহেদ আহমেদ লিখছে মাইটোসিস, তারপরে তোমার আয়শা সিদ্দিকা, এগুলো প্রত্যেকটা বাচ্চা। আয়শা সিদ্দিকা আমার পেইড ব্যাচের, এই মুহূর্তে ইনসুলিনে সে ভর্তি আছে আমি যতটুকু জানি। শাহেদ আল সিয়াম লিখছে মাইটোসিস, তারপরে মনিরুল ইসলাম লিখছে মাইটোসিস, তারপরে আব্দুল গফুর। আচ্ছা ঠিক আছে, সবাই লিখতেছে মাইটোসিস, ঠিক আছে? এখন কোশ্চেনটা হলো ভাইয়া কি বলছিল যে অঙ্গ, অর্গান, 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 যখনই অর্গানের কথাবার্তা থাকবে, দেখো অর্গান দুনিয়াতে সবসময় মনে রাখবা, অর্গান যদি থাকে তাহলে সেটা সোমাটিক সেল, সোমাটিক সেল, সোমাটিক সেল। সোমাটিক সেলের বাংলা অর্থ কি? দেহকোষ। দেহকোষ যেখানে কথাবার্তা থাকবে, দেহকোষের কথা যেখানে থাকবে, সেখানে অলওয়েজ কোনটা হবে? মাইটোসিস। আর যখন দুনিয়াতে দুটো জায়গায় তোমার মিওসিস, একটা হচ্ছে স্পার্ম তৈরি করার জন্য আর একটা হচ্ছে এগ, এই দুই জায়গা ব্যতীত তোমার চুল, নাক, কান, হাত, পা, চোখ, কান, যাবতীয় যা কিছু আছে সব জায়গায় কি হবে? মিওসিস। তাহলে এখানে বলতেছে রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান আছে কয়টা? রিপ্রোডাক্টিভ অর্গান আছে, একটা হচ্ছে টেস্টিস, ছেলেদের ক্ষেত্রে যেটাকে বাংলায় বলা হয় শুক্রাশয়, বাংলায় কি বলা হয়? শুক্রাশয়। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় ডিম্বাশয়। এই শুক্রাশয় এবং ডিম্বাশয় যেটা আছে, এই শুক্রাশয় ডিম্বাশয়কে বলা হয় হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে এই যে শুক্রাশয় ডিম্বাশয় যা আছে এইখানে হবে হচ্ছে আমাদের মাইটোসিস। আর বাদ বাকি যত জায়গা আছে, মানে এই শুক্রাশয় ডিম্বাশয় হচ্ছে আমার হবে মাইটোসিস। দুই জায়গায় দুনিয়াতে হবে মিওসিস, একটা হচ্ছে স্পার্ম আর একটা হচ্ছে এগ। আর বাদ বাকি যত জায়গা আছে সব জায়গায় হবে মাইটোসিস। কথা ক্লিয়ার? এবার আসো আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমাদের ক্রোমোজোম কি এটা আগে জানতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস যে ক্রোমোজোম কি। দেখো ক্রোমোজোম কি আমাদেরকে জানতে গেলে ক্রোমোজোমের নামের নাম ক্রোমোজোম কেন এটা লাগবে। এইটা বুঝতে পারলে দেখবা যে চ্যাপ্টার শেষ করতে 10 মিনিট লাগবে। ক্রোমোজোম কি? ক্রোমোজোমের শব্দের অর্থ হচ্ছে ক্রোমো, ক্রোমো প্লাস জোম। তোমরা চিন্তা করতে পারো ভাইয়া অনশটের মধ্যে এগুলো কেন বুঝাচ্ছেন, কারণ এইটা বুঝাই দিব, এটা বুঝাই দেওয়ার সাথে সাথে একটা টান দিব, দেখবা যে সিলেবাস একেবারে কমপ্লিট, চ্যাপ্টার শেষ। একটু মনোযোগ দিয়ে থাকতে হবে, আমি যা যা লিখবো সেগুলো লিখতে হবে। জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স। জোম শব্দের অর্থ কি? সাবস্টেন্স। সাবস্টেন্স শব্দের অর্থ হচ্ছে বস্তু। সাবস্টেন্স শব্দের অর্থ কি? বস্তু। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার, ঠিক আছে? কালার। কালার বলতে আমরা কি বুঝি? বর্ণময়। তাহলে আমাদের কোষের মধ্যে বিভিন্ন জিনিস আছে, যেমন মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে নিউক্লিয়াস টিউক্লিয়াস অনেক কিছু আছে, কিন্তু কোনো কিছু কালারফুল না। কোনটা কালারফুল? কালারফুল হচ্ছে ক্রোমোজোম। কিন্তু ক্রোমোজোম মনে করো এটা একটা বস্তু। তুমি একটু আমার কথাটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। মনে করো এটা একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবি যদি তুমি তৈরি করতে চাও তোমার কি লাগবে? সুতা লাগবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি ক্রোমোজোম তৈরি করতে চাও, ক্রোমোজোম যেহেতু একটা বস্তু, পাঞ্জাবি যেহেতু একটা বস্তু, পাঞ্জাবি তৈরি করতে গেলে যদি সুতা লাগে, সুতা দিয়ে যদি একটা পাঞ্জাবি তৈরি হয়, ঠিক একই রকম ভাবে ক্রোমোজোম তৈরি করতে গেলে সুতা লাগবে, এবং সেটার নাম হয় হচ্ছে ক্রোমাটিন। সেটার নাম কি? ক্রোমাটিন। এখানেও দেখো শব্দ আছে ক্রোমো প্লাস টিন। টিন শব্দের অর্থ কি? টিন। টিন টিন মানে কি? টিন মানে হলো ফাইবার। টিন মানে কি ভাইয়া? ফাইবার। ফাইবার মানে কি? ফাইবার বলে হচ্ছে সুতা। আর ক্রোমো শব্দের অর্থ তোমরা দেখলাম কালারফুল। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই যে সুতা তৈরি করবেন, সুতা তৈরি করতে গেলেও তো আপনার রাসায়নিক উপাদান বা কেমিক্যাল সাবস্টেন্স লাগবে। তাহলে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল সাবস্টেন্স এটা কি? এটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন। তাহলে আমাদেরকে কেউ যখন কোশ্চেন করে যে ক্রোমোজোম আর ডিএনএ এর মধ্যে পার্থক্য কি, দেখো তখন আমরা অ্যান্সার করতে পারি না, কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। কিভাবে? আমি তোমাদেরকে দেখাই। দেখো
মনে করো এটা একটা ডিএনএ, এই যে এটা একটা ডিএনএ, ঠিক আছে, ডিএনএ আছে। এখন এই ডিএনএটাকে আমরা একটু ঘুরাই দিব, টেকনোলজি আমরা একটু ব্যবহার করব, টেকনোলজিয়া, এই যে দেখছো, দিস ইজ টেকনোলজিয়া, এই যে দেখাই বেরপ মুরগির খোপ, মুরগি না ঢুকলে তুই ঢুক, এই দেখো দেখছো, এই যে এটা হচ্ছে ডিএনএ, এই কি রে ডিএনএ পেঁচাই থাক, এই ডিএনএ চারপাশে এই দেখো, এই যে এটা কি, এটা হচ্ছে হিস্টোন, এই যে হিস্টোন। তো নর্মালি আমরা কি করি, যদি চারপাশে কেউ একটু ভালো মন্দ কেউ যদি থাকে তাকে আস্তে আস্তে আমরা কি করতে চাই, পেঁচায় ধরার চেষ্টা করি। দেখো এই যে পেঁচায় ধরতেছে, ডিএনএ কি করতেছে, ডে বাই ডে যত যাচ্ছে তত সে পেঁচায় ধরতেছে, পেঁচায় ধরতে ধরতে তখন আস্তে আস্তে সে কিন্তু একটা শেপে চলে যাচ্ছে, সে একটা কিসে চলে যাচ্ছে, শেপে চলে যাচ্ছে। দেখছো এই যে শেপ, এই শেপটাকে কি বলা হয়, এই শেপটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে তুমি যদি ক্রোমোজোম তৈরি করতে চাও, অবশ্যই 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 তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন। শুধুমাত্র তুমি যদি ডিএনএ দাও তাহলে কিন্তু সেই জায়গায় ক্রোমোজোম তৈরি হবে না, হিস্টোন অবশ্যই লাগবে। কারণ মনে করো তুমি ঘুড়ি উড়াবা, ঘুড়ির মানে সুতারে তুমি যদি এরকম করতে চাও তোমার অবশ্যই তোমার কি লাগবে, লাটিম লাগবে, কারণ সুতা কার সাথে পেঁচাবে, লাটিমের সাথে পেঁচাবে। ঠিক একই রকম ভাবে আমরা আজকে লাটিম থিওরি দিয়ে কোষ বিভাজন পড়বো। লাটিমে কি ঘুরাই, লাটিমে কি পেঁচায়, এরকম করে লাটিমে সুতা পেঁচায়, তাহলে সুতা পেঁচাতে গেলে লাটিম লাগে। আর ডিএনএ, এখানে ডিএনএ সমান সমান সুতা, ডিএনএ সমান সমান সুতা, আর হিস্টোন সমান সমান লাটিম। বুঝাই দিচ্ছি ভাইয়া, বুঝাই দিচ্ছি, এখনই ক্লিয়ার করে দিব। দেখো এই জায়গা দেখো, এই যে এখানে একটু খেয়াল করে দেখো, ক্রোমাটিনের এই ফিগার আমার সব থেকে পছন্দের যদি কোনো ফিগার থাকে তাহলে এইটা হচ্ছে সেটা, এই যে এটা হচ্ছে সেটা, ঠিক আছে। দাঁড়াও টেকনোলজি ব্যবহার করে নি, এই যে এইখানে একটু খেয়াল করে দেখো, দেখছো এই জায়গা যখন ছিল, এখানে যখন ছিল শুধুমাত্র এখানে কি ছিল, দেখো তো এই যে ডিএনএ ছিল, তার লেন্থ কত ছিল, 2 ন্যানোমিটার। সুতা আস্তে আস্তে আমি পেঁচাচ্ছি, তাহলে লাটিমে সুতার ঘনত্ব বাড়বে, কনডেন্সিটি বাড়বে, সুতা ঠিক হইতে থাকবে। এরপরে দেখো এখানে শুধুমাত্র ডিএনএ ছিল, কিন্তু এখানে কি আইছে, ডিএনএর সাথে হিস্টোন আইছে, ডিএনএর সাথে হিস্টোন যখন হয়েছে তখন সে কি তৈরি করে ফেলছে, ক্রোমাটিন যখন হয়েছে তখন আস্তে আস্তে সে আরো পেঁচাচ্ছে। এখন লেন্থ ছিল কত, 2 ন্যানোমিটার, এখন 11 ন্যানোমিটার, তারপরে 30 ন্যানোমিটার, তারপরে 300 ন্যানোমিটার, তারপরে 700 ন্যানোমিটার, তারপরে 1400 ন্যানোমিটার। তার মানে সময় যত যাচ্ছে ডিএনএ তত নিউক্লিয়াসের সাথে, মানে এই যে হিস্টোনের সাথে পেঁচাইতে এক সময় যে সে একটা ক্রোমোজোমের শেপে পাইছে, আমরা ক্রোমোজোম নিয়ে এত কেন মাথা ঘামাই, কেন? কারণ ক্রোমোজোমের কেন দরকার, কারণ তুমি কি করতেছো ভাইয়া, তুমি একটা কোষ থেকে 2টা কোষ বানাইছিলা, তো তুমি চাচ্ছ কি, এটা একটা গরুর কোষ, এটা একটা গরু, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটাও কি ব্রাদার, এটা হচ্ছে গরু। তাহলে গরু থেকে যদি গরু তৈরি করতে চাই তাহলে গরু কেন, কারণ ওর মধ্যে কথা ধরো, ওর মধ্যে 60টা ক্রোমোজোম আছে, তাহলে এর মধ্যেও ক্রোমোজোম কয়টা রাখা লাগবে, 60টা। এটা যদি মানুষ হয়, এর ক্রোমোজোম কয়টা, 46টা, তাহলে এর ক্রোমোজোম কয়টা হতে হবে, 46টা, এর ক্রোমোজোম কত হবে, 46টা। তুমি যে মানুষ, কেন মানুষ, কারণ তোমার মধ্যে ক্রোমোজোম আছে। আমি মানুষ, আমার মধ্যে কি আছে, ক্রোমোজোম আছে, এবং সেই ক্রোমোজোম কয়টা, 46টা। তোমার মধ্যে 46টা, আমার মধ্যে 46টা, পাশের বাসার কাকির জন্য 46টা, ওই যে কুটনামি যে মহিলা আছে তারও 46টা, যে মহিলা তোমার মার কাছে সারাদিন তোমার নামে কথা লাগায় তারও কয়টা আছে, 46টা। সে মানুষ হিসেবে কেমন সেটা বিষয় না, কিন্তু সে তার বডিতে কতগুলো ক্রোমোজোম আছে, তার সেলের মধ্যে প্রত্যেক সেলে 46টা ক্রোমোজোম আছে। এখন সেই তুমি যদি মনে করো যে না সে মানুষ না, সে গিনিপিগ, অথবা সে মানুষ না, সে পেঁয়াজের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে, 16টা ক্রোমোজোম, এই জন্য পেঁয়াজি। তোমার টার্গেট কি রাখতে হবে, যে একটা কোষকে যদি ডিভাইডেড করতে হয় ক্রোমোজোমকে সমান ভাগে ভাগ করতে হবে। কিরকম, কারণ আমি চাচ্ছি কি, যে ক্রোমোজোমেই নির্ধারণ করে দিচ্ছে এ মানুষ নাকি গরু নাকি ছাগল নাকি উট নাকি ভেড়া নাকি দুম্বা না কি, এটা নির্ধারণ করে দিচ্ছে ক্রোমোজোম। তাহলে তুমি যখন একটা ক্রোমোজোম পাইছো, তুমি তখন ক্রোমোজোমকে যখনই পাবা তখনই বলবো কি, দাঁড়া তোর ফেড়ে ফেলা দেবো, এইভাবে ধৈর্য ক্রোমোজোমকে কি করবা, এরকম করে টান দিয়ে ফেড়ে ফেলা দিতে হবে। তখন যখন টান দিব, এরকম এদিকে থেকে একটা টান দিব, দেখো এদিক থেকে একটা টান দিব, এদিক থেকে একটা টান দিব, এদিক থেকে টান দিব, এদিক থেকে টান দিব, টান দিলে একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমোজোম পাবো, একটা ক্রোমোজোম থেকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতেছি, তখন এই জায়গা থেকে একটা সেল পাবো, এই জায়গা থেকে একটা সেল পাবো। কয়টা সেল পাইলাম, 2টা সেল। তাহলে এই একটা সেল থেকে সমান 2টা সেল আমি ভাগ করতে পারতেছি, কখন, যখন আমি ক্রোমোজোম পাচ্ছি এবং ওই ক্রোমোজোমকে সমান 2 ভাগে আমি ভাগ করে ফেলতেছি। তাহলে প্রথম টার্গেট কি, ক্রোমোজোম বানানো। ক্রোমোজোম যদি তুমি বানাইতে চাও, দেখো ক্রোমোজোম তুমি যদি বানাইতে চাও তোমার অবশ্যই কোনটা লাগবে আগে, ক্রোমোজোম বানাইতে চাইলে তোমাকে কোনটা দিতে হবে, ক্রোমোজোম বানাইতে চাইলে তোমার লাগবে ডিএনএ, ক্রোমোজোম বানাইতে চাইলে তোমার লাগবে হিস্টোন।
ক্রোমোজোম কিন্তু প্রথমে তৈরি হবে না, প্রথমে তৈরি হবে ডিএনএ, হিস্টোন, তারপরে ওইটার থেকে তৈরি হবে ক্রোমাটিন, তারপরে কোনটা তৈরি হবে? ক্রোমোজোম। এটা হচ্ছে পাথওয়ে, একটার পর একটার পর একটার পরে কাহিনী ঘটতে থাকবে, একটার পর একটা কাহিনী ঘটতে থাকবে, ঠিক আছে? একটার পর একটা কাহিনী ঘটতে থাকবে, একটার পর একটা কাহিনী ঘটতে থাকবে। এখানে একজন লিখছে কালকে আইসিটি এক্সাম, আইসিটি পড়তেছে, লাইভ ক্লাস লাইভ দেখতেছি বায়োলজি, সাবাস, ডেডিকেশন আলট্রা প্রো ম্যাক্স। ওকে, এটাই হচ্ছে আবিদ ভাইয়ের স্টুডেন্টের স্পেশালিটি, যে আবিদ ভাই যখন ক্লাস নেওয়ার কথা বলবে তখন ছেলেপিলে যেখানে থাকুক না কেন হোমরি খেয়ে পড়বে। এখন কোশ্চেনটা হচ্ছে, এইবার দেখো ডিএনএ থেকে তৈরি করতেছি আমি, এই যে হিস্টোন তৈরি করে ফেলছি, হিস্টোন থেকে কোনটা তৈরি হচ্ছে? ক্রোমাটিন। ক্রোমাটিন আস্তে আস্তে পেঁচাচ্ছে, পেঁচাইতে পেঁচাইতে একটু খেয়াল করে দেখো তো 1400 ন্যানোমিটার চলে আসছে। তখন এটা কি, এই যে 1400 ন্যানোমিটার তুমি যে পাইছো, এই জায়গায় তুমি ক্রোমোজোমকে গুনতে পারবা, এখানে ক্রোমোজোম গুনতে পারবা না, কারণ এখানে ক্রোমোজোমের আকার এখনো পাই নাই, শেপ এখনো পাই নাই, এখানে ক্রোমোজোমের আকার এখনো পাই নাই। তার মানে ক্রোমোজোম যে কয়টা আছে, একটা কোষ আমি মনে করো আমার এখান থেকে ছুঁড়ে দিলাম, তুমি তো জানো না যে আমি এখান থেকে দিছি নাকি গরু থেকে নিয়েছি নাকি ছাগল থেকে নিয়েছি, একটা ক্রোমোজোম তোমার দিলাম, তুমি মাইক্রোস্কোপ ল্যাবে কাজ করো, তোমার বললাম যে এখানে কয়টা ক্রোমোজোম আছে, এটা কিসের জীব, এটা কোন জিনিসের সেল, এটা মানুষের সেল নাকি গরুর সেল নাকি কিসের সেল, আমাকে বের করে দেখাও। তুমি তখন কি করবা? আগে তোমার ফার্স্ট টার্গেট কি, দেখি আমি এখানে কয়টা ক্রোমোজোম আছে, যদি ক্রোমোজোম এখানে 20টা থাকে তাহলে বুঝবো এরকম, যদি ক্রোমোজোম 46টা থাকে তার মানে মানুষের, যদি ক্রোমোজোম মনে করো 80টা থাকে তাহলে গরুর, যদি ক্রোমোজোম 60টা থাকে তাহলে কবুতরের, যদি ক্রোমোজোম 16টা থাকে তাহলে পেঁয়াজের। তাহলে তুমি এই জায়গাটা কি দেখবা? ক্রোমোজোম গুনবা, কিন্তু ক্রোমোজোম গুনতে গেলে তোমাকে কোন ফেজ পর্যন্ত যাইতে হবে? মেটাফেজ। তাহলে আমরা যে ক্রোমোজোমকে দেখি এটা কোন জায়গায় দেখি? এটা হচ্ছে মেটাফেজে। তোমাদের সামনে যে অর্ধবার্ষিকী পরীক্ষা যদি এখনো বায়োলজি হয়ে না থাকে তাহলে তুমি মনে রাখো এই কোশ্চেনটা দিবে যে ক্রোমোজোম সব থেকে মোটা এবং খাটো হয় কোন জায়গায়, আর ক্রোমোজোম সব থেকে ভালো দেখা যায় কোন জায়গায়? ক্রোমোজোম সব থেকে ভালো দেখা যায় হচ্ছে আমাদের মেটাফেজে। ক্রোমোজোম সব থেকে ভালো দেখা যাবে কোথায়? মেটাফেজে। কথা ক্লিয়ার? এবারে যদি আসো, এবার আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এবার আমরা যাব, কিন্তু আমি যাওয়ার আগে এই পর্যন্ত যারা ক্লাস করতেছো বলো সবাই যে এতটুকু কনসেপ্ট তোমার ক্লিয়ার কিনা। এটা হচ্ছে সেল ডিভিশনের জান, যেটা কেউ বোঝায় না, যার কারণে স্টুডেন্টরা এটা বোঝে না বিদায় তাদের এটা মুখস্থ করতে অনেক বেশি সময় লাগে, এবং তারা যত বেশি সময় ধরে মুখস্থ করে তারা অত তাড়াতাড়ি ভুলে যায়। তো এখন এতটুকু তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে একটু বলে ফেলো। একজন তো এমিলিয়ানো মার্টিনেস রে মানে মেনশন দেওয়া শুরু করছে, মাশকুরা জান্নাত কিন্তু উড়াধরা সবাইকে মেনশন করতেছে। সবাই একটু আমাকে একটু বলে ফেলো যে তোমরা আমার এতক্ষণ যতটুকু আমি ক্লাস নিলাম এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আঞ্জুম নাহার জফনা লিখছে ক্লিয়ার, তারপরে কে রাহাত মিয়া লিখছে আজকে কি এক্সাম হবে ভাইয়া? অবশ্যই আজকে এক্সাম হবে, অবশ্যই আজকে এক্সাম হবে। ইমরান হোসেন সে কিন্তু উড়াধরা মেনশন করা শুরু করছে। জাহাতুন ফান্নাত রিবা কিন্তু ক্লিয়ার লিখছে। মনিরুল ইসলাম লিখছে না এক্সাম অবশ্যই হবে, এক্সাম নিব, আমরা এক্সাম নিব, ক্লাসের পরে এক্সাম থাকবে, ঠিক আছে, ক্লাসের পরে এক্সাম থাকবে। সুষমান ইসলাম লিখছে কি, সামুন ইসলাম লিখছে ক্লিয়ার, ঠিক আছে। তারপরে মির্জা গোলাপ ভাইয়া সেল তো 3 টাইপসের, সেল 3 টাইপসের বলতে কি, এখন দেখো এখন আমরা অতটা রিলেসে পড়বো না, মানে এ সেলুলার, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার এগুলোতে কথাবার্তাতে আমরা এখন যাব না, ঠিক আছে। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমিও তোমাদেরকে থ্যাংক ইউ দিই যে তোমরা এই মুহূর্তে আমাদের ক্লাসগুলো করতেছো, এটা তোমার আমার জন্য অনেক বেশি পাওয়া, ঠিক আছে। এখন আসো এবার আমরা দেখানোর চেষ্টা করবো। দেখো সেল সাইকেল আমরা কিন্তু যখন এই ক্লাসে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, এইটার উপরে, তখন কিন্তু বলছিলাম যে তোমার জীবনের উদ্দেশ্য কি? তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা, জীবনে তুমি জন্মগ্রহণ করবা, তারপরে বড় হবা, তারপরে বিয়ে করবা, এইটাই তোমার জীবনের উদ্দেশ্য। ঠিক একই রকম ভাবে একটা সেলের উদ্দেশ্য তাই, প্রথমে সেল তৈরি হয়, সেল ফরমেশন, প্রথমে সেল ফরমেশন হয়। ফরমেশন মানে কি? ফরমেশন মানে হচ্ছে কোষ তৈরি, কোষ সৃষ্টি। প্রথমে কি করতে হবে? কোষ সৃষ্টি। দ্বিতীয়ত হচ্ছে সেল গ্রোথ, সেলের গ্রোথ হইতে হবে, গ্রোথ মানে কি? বৃদ্ধি, সেলের বৃদ্ধি হইতে হবে। 3 নম্বর হচ্ছে সেলের ডিভিশন হইতে হবে, সেলের ডিভিশন, ঠিক আছে, সেলের ডিভিশন মানে কি? বিভাজন। তাহলে বিভাজন যখন হবে, এই 3টে জিনিস যেখানে ঘটে সেই জিনিসটাকে কি বলা হয়? সেই জিনিসটাকে বলা হয় কি ভাইয়া? দেখো এই যে সেই জিনিসটাকে বলা হয় ইন্টারফেস। পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু কোশ্চেন করে, এই যে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ? তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ হচ্ছে 2 বছর, 9-এ একবার প্রিপারেশন নিচ্ছ, 10-এ প্রিপারেশন নিচ্ছ, আর পরীক্ষা যখন দেবো তখন সময় লাগবে কি? অল্প দিন। তাহলে একটা সেল কিন্তু ধাম করেই ডিভিশন হয় না। মনে করো এখান থেকে একটা সেল থেকে এই সেল তৈরি হয়েছে, সেল তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু তুমি ডিভাইডেড করতে পারো না। তোমার জন্ম হওয়ার সাথে সাথে পরের দিন তোমার বিয়ে দিয়ে দেবো, হবে? সম্ভব না। তার পরবর্তীতে তোমার থেকে কি বাচ্চা হবে? কখনোই সম্ভব না।
তাহলে তোমাকে বড় করতে দিতে হবে। তাহলে ঠিক একই রকম হবে, সেলকে প্রথমে তৈরি হবে, তারপরে বড় হবে, তারপরে তার ডিভাইডেড হবে। তো সেল যেখানে ডিভাইডেড হয় তার নাম হচ্ছে কি এম ফেজ। এম ফেজের মানে কি এই জায়গাটায় সেল বিভাজিত হবে, মানে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হবে। কিন্তু এখানে কিন্তু সেল ডিভাইডেড হয় না। এই জায়গায় সেলের কি হয়, এই জায়গায় যে জায়গায় সেল ডিভাইডেড হয় না সেটাকে কি বলা হয়, সেখানে বলা হয় ইন্টারফেস। সেটাকে কি বলা হয়, ইন্টারফেস। ইন্টারফেস মানে কি, ইন্টারফেস। ফেজ শব্দের অর্থ কি, ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা, সময়, পিরিয়ড বা কাল। দশা, সময়, একটা সময় যে সময়ে সেল বিভাজিত হয় না সেই সময়টাকে বলা হয় কি ইন্টারফেস। আর যে সময় কোষটা বিভাজিত হয় সেটাকে বলা হয় কি এম ফেজ। এবার এই ইন্টারফেস দেখো, এই যে ইন্টারফেস আছে, এই ইন্টারফেস এবার কয় ভাগে ভাগ করা হয়, ইন্টারফেস ভাগ করা হয় 3 ভাগে, G1, S এবং কি G2। আমি তোমাদের বোঝানোর সুবিধাতে এটা বুঝাচ্ছি। এস মানে কি, এস এর ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সিনথেসিস। সিনথেসিস শব্দের অর্থ কি, বাংলায় যদি বলি সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, যখন আমরা পড়ে আসছিলাম ভাইয়া কি শিখে আসছিল, যদি তোমাকে মানে ক্রোমোজোম যাইতে হয়, ক্রোমোজোম যদি তোমাকে পাইতে হয় তাহলে অবশ্যই তোমার কোন জিনিসটা লাগবে, ডিএনএ লাগবে আর হিস্টোন লাগবে। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রথমে তুমি তৈরি করবা। ঠিক এই কাহিনীটা ঘটে এখানে, ঠিক এই কাহিনীটা এখানে ঘটে। এই জায়গায় সিনথেসিস হয়। সিনথেসিস মানে কি হয়, তৈরি হয়। কি তৈরি হয়, এখানে তৈরি হয় ডিএনএ, ডিএনএ তৈরি হয়, সাথে কি তৈরি হয়, হিস্টোন তৈরি হয়। এবার যে ডিএনএ আর হিস্টোন তৈরি হয়েছে, ডিএনএ যে হিস্টোন তৈরি হয়েছে, এই ডিএনএ আর হিস্টোন ভালো করে দেখো, ডিএনএ প্লাস হিস্টোন। এবার একজন ডিএনএ কার সাথে বাজাচ্ছে, হিস্টোনের সাথে বাজাচ্ছে। কিন্তু সময় যত যাবে, দেখো প্রথমে এরা এরকম ছিল, এটা এরকম ছিল, কিন্তু সময় যত যাচ্ছে তত দেখো এরা পেঁচাচ্ছে, পেঁচাইতে 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 আরো পেঁচাচ্ছে, এই যে আরো পেঁচাচ্ছে পেঁচাচ্ছে। তাহলে দেখো সময়ের সাথে সাথে এরা আস্তে আস্তে পেঁচাইতে আসে। এবার যদি বলানো শুরু করো, এই জায়গায় দেখো এটা তো এস ফেজ, এস ফেজের পরে এটা কি, এইটাকে কি বলা হয়, এই জায়গায় আমরা কোনটা পাবো, এইখানে আমরা কোনটা পাবো, এইখানে আমরা কোনটা পাবো, এইখানে আমরা পাবো এই যে এই জিনিসটা, এই জিনিসটা পাবো আমরা। কোনটা পাবো, এই দেখো এই যে ক্রোমাটিন পাবো। তাহলে ক্রোমাটিন কোন জায়গায় পাচ্ছি আমরা ভাইয়া, ক্রোমাটিন আমরা পাচ্ছি হচ্ছে এই যে এই জায়গায়, এটার নাম হচ্ছে G2। এটার নাম যদি G2 হয় তাহলে এটার নাম কি মনে করো, এটার নাম হচ্ছে প্রোফেজ। এই যে সেই প্রোফেজ। সময়ের সাথে সাথে দেখো তো আস্তে আস্তে লেন্থ বাড়তেছে, এটাকে বলা হচ্ছে, ধরে নাও এটাকে বলা হয় প্রোমেটাফেজ। এবার এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মেটাফেজ। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে মেটাফেজ। এই কাহিনীগুলো ঘটে এই জায়গাগুলোতে, এমনি এমনি এই জিনিসগুলো বলে না, এই জায়গায় এই কাহিনীগুলো ঘটে, এখানে ঘটে এই কাহিনীগুলো। ঠিক আছে, এবার তোমাদের কনসেপ্ট দেখো পানির মতো সহজ হয়ে যাবে। এবার আমরা স্টেপগুলোতে ঢুকবো, মাইটোসিসে একটা সেল থেকে কয়টা সেল তৈরি করে, একটা থেকে দুইটা সেল তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো মাইটোসিসের ক্ষেত্রে আমরা যদি বলি প্রোফেজ, প্রথমে তো আমরা আসি, প্রো শব্দের অর্থ কি দেখো, প্রো শব্দের অর্থ হচ্ছে প্রথম। এখানে কিন্তু দেখো আমাদের নোটগুলো কতটা প্রিমিয়াম। প্রো শব্দের অর্থ কি, প্রো শব্দের অর্থ হচ্ছে আগে বা প্রথম। আর ফেজ শব্দের অর্থ হলো দশা বা সময় বা কাল, অর্থাৎ প্রোফেজ শব্দের অর্থ হলো প্রথম ফেজ বা প্রথম দশা। প্রথম যে স্টেজ, সেই স্টেজটাকে একদম ঢুকেই যে স্টেজ, সেই স্টেজের নাম কি, প্রোফেজ। এটা মাইটোসিসের প্রথম পর্যায়ে। এই জায়গায় নিউক্লিয়াস আকারে কি হয়, বড় হয়। পরীক্ষাতে একটা কোশ্চেন করবে, কোন পর্যায়ে সব থেকে সময় বেশি লাগে, যেখানে নিউক্লিয়াস আকারে বড় সেখানে ভাগ করতে সময় কি লাগে, বেশি লাগে। তো এখানে বলতেছে ক্রোমোজোম, এই যে কোশ্চেন নিউক্লিয়াস ভাগ করতে সময় বেশি লাগে। এখানে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ক্রমাগত কি হয়, ক্রমাগত মানে গ্রাজুয়ালি এটা সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে কি দেখো খাটো হয় এবং মোটা হয়। কেন, একটু হয়তো আমরা দেখালাম, একটু আগে আমরা দেখাইছি না যে সময় যত যাচ্ছে এটা আস্তে আস্তে তত বেশি কি হচ্ছে, পেঁচাচ্ছে। দেখো এই যে দেখছো, এখান থেকে যখন ছিল, আমি যদি এখান থেকে আরেকটু ক্লিয়ারিফাই করে রাখি, আরেকটু ভালো করে রাখি, তাহলে দেখো এই যে এখানে প্রথম ফেজ এম ফেজের প্রথম ফেজের নাম কি, প্রোফেজ। তাহলে এই জায়গা যখন ছিল তখন এখানে তো এসে তো তৈরি হয়েছে। এবার আস্তে আস্তে ক্রোমাটিন, এই জায়গা দেখো এই দেখছো। তাহলে এখানে কিন্তু কম পেঁচানো ছিল, কিন্তু সময় যত যাচ্ছে তত আস্তে আস্তে পেঁচাচ্ছে। এখানে একটা কনসেপ্ট তারা কাজ করে, এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা কনসেপ্ট আছে। কিছু কিছু মানুষ মনে করে যে এখান থেকে মনে হয় পানি বেরোয় যায়, পানি বেরোয় যাওয়ার কারণে মনে করে একটা টিউবের মধ্যে পানি আছে। এখন একটা টিউবের মধ্যে যদি পানি থাকে, পানিকে যদি তুমি বের করে দাও তাহলে টিউবটা নেতায় পড়বে, নেতায় পড়লে তখন কি হয়ে যাবে, সেটা মোটা আর খাটো হয়ে যাবে। এরকম কিছু কিছু বিজ্ঞানীরা ধারণা করেন, কিন্তু এই ধারণার পিছনে কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই, কোনো সেরকম কোনো প্রমাণ এখানে নাই। এখানে অ্যাকচুয়াল জিনিসটা আসলে কোনটা, অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে সময়ের সাথে সাথে ডিএনএ এর সাথে হিস্টোন পেঁচাতে থাকে, যার কারণে প্রোফেজে এটা আস্তে আস্তে মোটা হইতে থাকে, প্রোফেজে আস্তে আস্তে মোটা হইতে থাকে। তোমাদের একটা এমসিকিউ যদি আমি পরীক্ষাতে দিবে, এটা কিন্তু দিছেও একটা বোর্ড কোশ্চেন, যে ক্রোমোজোম কনডেন্স হওয়া শুরু করে বা পেঁচানো শুরু করে বা মোটা হওয়া শুরু করে কোন ফেজ থেকে, ক্রোমোজোম মোটা হওয়া শুরু করে কোন ফেজ থেকে, সেটা তোমাকে কি বলা হবে, সেটা হচ্ছে প্রোফেজ। তাহলে যখন মোটা হওয়া শুরু করছে, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই জায়গায় আমি যদি তোমাদেরকে যে কয়েকটা জায়গা বলি, হ্যাঁ কয়েকটা জায়গা বলি, দেখো এ বি সি ডি ই এফ, এখান থেকে কোশ্চেন তুমি বলো যে
কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে, কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে, তোমরা এখান থেকে আমাকে অ্যান্সার দিবা। কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে, কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে, কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে? এ তে দেখা যাবে, বি তে, সি তে, ডি তে, ই তে নাকি এফ তে? কোন জায়গায় ক্রোমোজোম সর্বপ্রথম দেখা যাবে? তাড়াতাড়ি একটু অ্যান্সারটা দিয়ে দাও তো ভাইয়া, তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও। তারা এই মুহূর্তে ক্লাস করতেছো, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট হবে, প্লিজ তোমরা ক্লাসটা ব্রেক করো না, তোমরা ক্লাস থেকে বের হইও না। তোমাদেরকে আমি বললাম তো, এইটা তোমার জীবনের সেরা ক্লাস আমি উপহার দেবো ইনশাল্লাহ। তোমরা আমাকে একটু অ্যান্সারটা দিয়ে দাও যে কোন জায়গায় ক্রোমোজোম প্রথম দেখা যাবে, ক্রোমোজোম ফার্স্ট ভিজিবল ইন হুইচ ফেজ, ক্রোমোজোম সর্বপ্রথম কোন ফেজে তুমি দেখতে পাবা, কোন ফেজে ক্রোমোজোম তুমি দেখতে পারবা। শামসুল ইসলাম লিখছে এ, আর তারপরে একজন লিখছে জয় জয়, জয় জয় লিখছে ডি, জয় জয় লিখছে ডি, সাবাস, জয় জয় লিখছে ডি, ডি ঠিক আছে, তোমরা ভুল করো যা করো সমস্যা নেই, জয় জয় লিখছে ডি, ওকে, জয় জয় লিখছে ডি। আচ্ছা, আনজুম নাহার জাফনা লিখছে এফ, তারপরে জয় জয় লিখছে ডি, মির্জা গোলাপ লিখছে ডি, রাহাতুন কান্নাত লিপা লিখছে ডি, ওকে, রাহাতুন কান্নাত লিপা লিখছে ডি, মুশফিক ইমন অ্যান্সার যেটা সেটাই অ্যান্সার, মাইরে ভূত ছাড়াই দেওয়া উচিত। মির্জা গোলাপ লিখছে ডি, ওকে, জোনাকি রহমান লিখছে ডি, জোনাকি রহমান লিখছে মেঘলা লিখছে এফ, হাবিবা রিয়া লিখছে এফ, আয়শা সিদ্দিকা লিখছে ডি, ওকে, তারপরে সামিয়া জাহান লিখছে ডি, ইকরামনি লিখছে ডি। এখানে ম্যাক্সিমাম অ্যান্সার যেটা দিছে ডি আর এফ এর মধ্যে, তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে, দেখছো তো? এইখানেই এই জায়গাটাই এই প্রবলেমটাই হয়, এক্স্যাক্টলি এই প্রবলেমটা হয়। এইখানের মেন প্রবলেমটাই হচ্ছে তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, তোমরা বুঝতে পারো না, কারণ এই কোন ফেজে কোনটা হয় একটু খেয়াল করে দেখো। এইখান থেকে সব থেকে চিকন থাকে, এই জায়গাটা একটু মোটা, এইখানে আরো মোটা, এই জায়গাটায় তুমি কোনো কিছু দিয়ে দেখতে পারবা না। ক্রোমোজোমকে তুমি যদি দেখতে চাও, সব থেকে কোশ্চেন দিবে সব থেকে ভালো দেখা যাবে কোন ফেজে, সব থেকে ভালো দেখা যাবে মেটাফেজে, সব থেকে ভালো কোন ফেজে দেখা যাবে? মেটাফেজে। কথা ক্লিয়ার? সব থেকে ভালো দেখা যাবে কোন ফেজে? মেটাফেজে। কোশ্চেন কিন্তু আমি এটা দিই নাই যে সব থেকে ভালো দেখা যাবে কোন ফেজে, এটা কিন্তু দিই নাই, আমি দিছি যে ক্রোমোজোমকে প্রথম দেখা যাবে কোন ফেজে, অ্যান্সার হবে ডি 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 ডি। এটার নাম কি ধরে নাও, এখানে এটার নাম হচ্ছে প্রোফেজ, কারণ সে মোটা হওয়া শুরু করছে কোন জায়গায়? ডিতে। কিন্তু এই জায়গায় দেখতে গেলেও সেখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা ইলেকট্রিক মাইক্রোস্কোপ বা অতি আণুবীক্ষণিক তোমার মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? অতি আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করতে হবে, অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করতে হবে। পরীক্ষাতে এই কোশ্চেনটা সবাই ভুল করো, মনে রাখো সর্বপ্রথম দেখা যাবে কোন জায়গায়, সেটা হচ্ছে অ্যান্সার এই যে ডি বা প্রোফেজ। সব থেকে ভালো দেখা যাবে, সব থেকে লংগেস্ট, যদি বলা হয় সব থেকে শর্টেস্ট এন্ড থিকেস্ট ক্রোমোজোম, সব থেকে মানে শর্টেস্ট এন্ড থিকেস্ট থাকে কোন জায়গায়, তাহলে অ্যান্সার হবে কোনটা? মেটাফেজ। দেখো এখানে সব থেকে মোটা এবং খাটো, কিন্তু এই জায়গায় আস্তে আস্তে কিন্তু পেঁচানো শুরু করছে, এখানে আস্তে আস্তে পেঁচানো শুরু করছে, যে যেখানে পেঁচানো শুরু করবে তুমি একটু খেয়াল করে দেখো, এইটাকে তুমি দেখতে পারবা না, এটাকে দেখতে পারবা না, এটাকে দেখতে পারবা না, এবার দেখা স্টার্ট হবে কোন জায়গায়? এই জায়গা থেকে। এর থেকে ভালো দেখতে পারবে কোন জায়গায়? ইতে। তার থেকে সব থেকে ভালো দেখতে পারবে কোন জায়গায়? এফে। এইখানে দেখতে গেলে তোমাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা তোমার অতি সূক্ষ্ম মাইক্রোস্কোপ লাগবে, কিন্তু এখানে কিন্তু সেটা লাগবে না, এখানে নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে তুমি দেখতে পারবা। কথা ক্লিয়ার? এই কোশ্চেনগুলো কিন্তু ভুল করা যাবে না, এই কোশ্চেনগুলো ভুল করা যাবে না, এই কোশ্চেনগুলো ভাইয়া ভুল করা যাবে না, এই কোশ্চেনগুলো ভুল করা যাবে না, এগুলো ভুল করলে কিন্তু পরীক্ষাতে ধরা খাবা। তো যে জিনিসটা মনে করতেছে সহজ, সেই জিনিসটা কিন্তু আসলে সহজ না, ঠিক আছে? সেই জিনিসটা আসলে সহজ না। এখন আমি যদি তোমাকে বলি এই জায়গায় ক্রোমোজোম দিয়ে, আচ্ছা কোন জায়গায়, এবার এবার অ্যান্সার দিবা, এ বি সি ডি ই এফ, যে জায়গাগুলো থেকে কোশ্চেন করে আমি এক্স্যাক্টলি ওই জায়গাতে হাত দিছি, কলিজায় হাত দিয়ে দিছি টিচারদের। টিচার আমার বাচ্চাদেরকে আর নাম্বার কম দিতে পারবেন, একদম কলিজায় হাত দিয়ে দিছি। কোশ্চেনটা হচ্ছে এটা যে কোন জায়গায় ক্রোমোজোম গণনা করা যায়, কোন জায়গায় বা কোন ফেজে, কোন ফেজে, কোন ফেজে, কোন ফেজে ক্রোমোজোম 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 গণনা করা যায়, গণনা গণনা করা যায়, কোন ফেজে ক্রোমোজোম গণনা করা যায়, কাউন্ট করা যায়, কাউন্ট কাউন্ট করা যায় কোন ফেজে, কোন ফেজে কাউন্ট করা যায় একটু বলো তো? এফ ই ডি কোনটা? এবার অ্যান্সারটা দিয়ে দাও যে কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়, কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়, তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দাও যে কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়, কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়, তাড়াতাড়ি অ্যান্সারটা দাও যে কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়, কোন ফেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়। সামাউন ইসলাম, সামাউন ইসলাম, এই বাচ্চাটা খুব ভালো, রেসপন্সিভ, অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থেকে ক্লাস করতেছে, আমার খুব ভালো লাগতেছে বাচ্চাটাকে। মনিরুল ইসলাম লিখছে এফ। এরা সবাই আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো, তোমরা যে ডেডিকেশন দেখাচ্ছ ইনশাল্লাহ
এর ফল তোমরা পরীক্ষার হলে যে পাবা ইনশাল্লাহ। দেখো যে তোমরা পরীক্ষার হলে যে তোমার আমার কথা মনে পড়বে যারা এই মুহূর্তে আমাদের সাথে ক্লাস করতেছো। এফ দেখছো এখন কিন্তু তোমাদের কনসেপ্ট ম্যাক্সিমামই ক্লিয়ার, এখন কিন্তু ভুলার প্রবণতাটা কমে গেছে, এখন ভুলার প্রবণতা কমে গেছে। আমি এটাই চাইছিলাম যে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকুক, যে কোনো জায়গা থেকে ঘুরায় কোশ্চেন দিলেও যেন সে অ্যান্সার করতে পারে। তাহলে ক্রোমোজোম গণনা করা যাবে কোন জায়গায়? ক্রোমোজোম গণনা করা যাবে হচ্ছে সবথেকে ভালো তো গণনা করা যাবে কোন জায়গায়? এফ এ। তার মানে এই এফটাকে আমরা কি বলতেছি? মেটাফেজ। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন করে এখানে দেখো তো এই জায়গায় একটা কোশ্চেন আছে, দেখো এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একটু খেয়াল করো। ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদেরকে গণনা করা যায় না। কুণ্ডলিত মানে কি? পেঁচানো। কুণ্ডলিত মানে কি? পেঁচানো। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা কি পেঁচায় পেঁচায় আছে না? এই জায়গা পেঁচায় আছে না? তুমি গুনতে পারবা এই জায়গা কি অবস্থা আছে? কুণ্ডলিত। কুণ্ডলিত মানে পেঁচানো। এই যে পেঁচায় পেঁচায় আছে, পেঁচায় পেঁচায় আছে, এই জন্য এখনো এটাকে আমরা গণনা করতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্রোফেজের কথাবার্তা। এবার যদি আমরা আসি প্রোমেটাফেজে, প্রোমেটাফেজের ক্ষেত্রে সর্বপ্রথম দেখো আমি এইখানে যদি তোমাকে কোশ্চেন করি, এই জায়গায় একটা কোশ্চেন, এই জায়গায় কোশ্চেন, এই জায়গায় তো আমরা মনে করো এটা প্রোফেজ, প্রোফেজ এটা মনে করো এই যে কি এটা হচ্ছে ইন্টারফেস, এটা ইন্টারফেস, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এটা কি? এটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। আচ্ছা একটু খেয়াল করে আমাকে বলো এই জায়গাটায় তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, প্রোফেজ, প্রোফেজের মধ্যে তুমি কি স্পিন্ডল ফাইবার তৈরি করবা? প্রোফেজে কি স্পিন্ডল ফাইবার তৈরি হবে? হবে কিনা আমাকে একটু বলো। প্রোফেজের মধ্যে স্পিন্ডল ফাইবার তৈরি হবে কিনা আমাকে একটু বলবা। প্রোফেজের মধ্যে স্পিন্ডল ফাইবার তৈরি হবে কিনা? হ্যাঁ কিনা? অ্যান্সার হবে ব্যাপারটা হ্যাঁ কি না। প্রোফেজের মধ্যে স্পিন্ডল ফাইবার তৈরি হবে কিনা? হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না। এই কিরে, ওই কিরে, মধু মধু, দেখছো আমি কতটা এনার্জেটিক ক্লাস নিচ্ছি। তোমাদেরকে বুস্ট আপ করার জন্য আমার এনার্জি আমি 1 সেকেন্ডের জন্য ডাউন করিনি, কারণ আমরা জানি যে ওই ফোনের দিকে তাকাই থেকে ওই মনে করো ওই কি আর বলবো, একজন সুন্দরীর ছবি বাদ দিয়ে তোমার আমার দিকে দেখা, আমার মতো একটা খারাপ মানুষ, আমার মতো মনে করো এই যে এটা কুৎসিত দেখতে একটা মানুষের দিকে এতক্ষণ ধরে তাকায় থাকা, এটা খুবই একটা কষ্টকর বিষয়। এই জন্য আমরা নাটক করতেছি, আমি তোমাদেরকে বুস্ট আপ রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লেকচার যে না 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 না, কোশ্চেন হচ্ছে কি বললাম আমরা, আমি কোশ্চেনটা কি ছিল রে, কিসের জন্য দিয়েছিলাম না এই হ্যানারে খুঁজছে যেতে, কোশ্চেনটাই কি জন্য দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম, হ্যাঁ কি কোশ্চেন ছিল? ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে, এই যে ব্রেন খুঁজে পাইছি, ব্রেন খুঁজে পাইছি। সেটা হচ্ছে যে আমরা এখানে স্পিন্ডল ফাইবার তৈরি করবো কিনা? না, তৈরি করবো না। কেন তৈরি করবো? এখন কি ক্রোমোজোম পাইছি? এখনো তো ক্রোমোজোম পাই নাই, ক্রোমোজোম পাবো। এবার বলো তাহলে ক্রোমোজোম তৈরি হবে এই জায়গায় স্পিন্ডল ফাইবার তৈরি হবে কোন ফেজে? স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হয়? কোন ফেজে তৈরি হয়? স্পিন্ডল ফাইবার মানে কি? স্পিন্ডল যন্ত্র, এটা কোন ফেজে তৈরি হয়? তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দাও তো। স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হয়? স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হয়? জিনাত সুলতানা হাসে দিয়েছে, আমি নিজেই তো মানে কোশ্চেন করে আমি নিজেই বোকা হয়ে গেছি। স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হবে? স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হবে? মেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ। স্পিন্ডল ফাইবার কোন ফেজে তৈরি হবে? স্পিন্ডল ফাইবার হয় প্রোমেটাফেজ। আচ্ছা ঠিক আছে, মৌ আলমগীর এখন লিখছে না, বা মনিরুল ইসলাম লিখছে প্রোমেটাফেজ। আচ্ছা বাচ্চারা যে কি লেভেলের আজকে ডেডিকেশন দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে, বিশ্বাস করে খুব ভালো লাগতেছে। একজন লিখছে ইতে, জয় জয় লিখছে ইতে। আচ্ছা ঠিক আছে, তারপরে রুবায়েত হাসান রনি লিখছে ডি। রাহাতুন জান্নাত রিপা লিখছে প্রোমেটাফেজ। তারপরে এই যে জাহাতুন জান্নাত রিপা, ওর হাতের লেখা দেখছো, মাথা নষ্ট করে, আমার পেট কোষের বাচ্চা, ওর নোটগুলো দেখো, ওর নোট দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমার জেরক্স কপি ইনশাল্লাহ, আমার কথাগুলো আছে, আমার ভক্ত, আমিও ওদের খুব ভক্ত। সুমাইয়া জাহান লিখছে প্রোমেটাফেজ। আচ্ছা সবাই লিখছে প্রোমেটাফেজ, ঠিক আছে। দেখো আবার দু একজন লিখছে ই, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, তাহলে মানে প্রোমেটাফেজ। একজন লিখছে যে ভাইয়া মেটাফেজ, ঠিক আছে? মেটাফেজ ই এফ, এফ লিখলে হবে না, কেন বুঝাই, কেন বলি সেটা হচ্ছে যে তোমার বাসায় যদি কোনো গেস্ট আসে, তুমি কি গেস্ট আসার আগে রান্না করো নাকি গেস্ট আসার পরে রান্না করো? অবশ্যই তুমি গেস্ট আসার আগে তুমি রান্না করো, তাই না? তাহলে রান্নাটা কখন করা হয়? রান্নাটা করা হয়েছে গেস্ট আসার আগে। রান্নাটা কখন করা হবে? রান্না করা হবে গেস্ট আসার আগে। গেস্ট আসার পরে কি রান্না করবা? যে গেস্টে বসায় রাখলাম, গেস্ট আসো, তুমি বসো, তুমি বসার পরে তুমি একটু টিভি দেখো, এই করো ওই করো, তারপরে আমরা 2 দিন 3 দিন পরে যে গেস্টে রান্না করে দিলাম, তা তো হবে না। আমার টার্গেট কি? ক্রোমোজোমকে যদি কোনোভাবে আমি পাই, তাহলে ক্রোমোজোমকে কি করে ফেলবো? দেখো তো, এই যে একদম ক্রোমোজোমকে সমান 2 ভাগে ভাগ করে ফেলবো। এই
এই সমান 2 ভাগে ভাগ করে ফেলবো। তাহলে ক্রোমোজোমকে যখন আমি পাবো তখন আমি ক্রোমোজোমকে সমান 2 ভাগে কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। ক্রোমোজোম অফ করেন। দেখো এখন এই জায়গাটায় দেখো, এখন বিষয়টা হচ্ছে যে আমরা ক্রোমোজোম যখন আমরা পাবো তখন ক্রোমোজোমকে আমরা সমান 2 ভাগে কি করে ফেলবো, ক্রোমোজোমকে আমরা সমান 2 ভাগে ভাগ করে ফেলবো। দেখো এই জায়গায় ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে আমরা এখন সমান 2 ভাগে কি করে ফেলতেছি, ভাগ করে ফেলতেছি। এই জায়গা থেকে একটা ক্রোমোজোম পাচ্ছি, এই জায়গা থেকে একটা ক্রোমোজোম পাচ্ছি এবং কি এখান থেকে একটা ক্রোমোজোম আমরা পাচ্ছি। তাহলে ক্রোমোজোম যখন আমরা পাচ্ছি তখন আমরা সমান 2 ভাগে, ওটা বন্ধ করেন যান। দেখো ক্রোমোজোম যখন আমরা পাচ্ছি তখন কে গেল জানো, কে গেল বলতে পারবা? দেখি তোমরা অনুমান করো তো কে গেছে, অনুমান করো। দেখো তো গেল কে দেখি তোমরা, এই যে আমার এখন আমার স্ক্রিনের সামনে দিয়ে কে গেল বলো তো, গেল কে বলো স্ক্রিনের সামনে দিয়ে, বলতে পারবা? ভাইয়া ক্লাস নোট আপলোড দিব নাকি? দেখি অবশ্যই তোমরা আপলোড দিও, তাহলে বুঝতে পারবে। ফাটাফাটি ক্লাস হচ্ছে ইনশাল্লাহ, ফাটাফাটি ক্লাস হবে। তোমরা শুধু একটু বলো তো দেখি কে গেছে। আমার স্যার আপনার বাবা, হ্যাঁ আমার বাবা, আচ্ছা ড্যাডি, হ্যাঁ আব্বু, আব্বু গেছে, আব্বুরে বসায় রাখছিলাম সামনে, মানে উনি ঢুকছে তো, মানে যশোর থেকে আসছে, সো ওনারে ওইখানে বলছে আপনি চুপচাপ বসে থাকেন। মানে এই মুহূর্তে আমার একজন চাস্তো চাচি আর কি মারা গেছেন, সেটা আর কি বলতে আমার এখানে ঢুকছিল। সো আব্বুর কাছে তো চাবি নাই, এই জন্য এইখান থেকে ঢুকতে হবে, কারণ এই মুহূর্তে কোনো স্টাফ নাই। সো এখন কিছু করার নাই, লোন লেরা জীবন। ঠিক আছে স্যার, আপনার ভাই আবিদ ভাইয়ের ফাদার, হ্যাঁ আব্বু, আমার আব্বু। ঠিক আছে ওকে, জীবনের গতিতে চলবে। একটা জিনিস মনে রাখো, তুমি যেদিন মারা যাবা, আমি কিছুদিন আগেও তাদের সাথে দেখা করে আসছি, ওষুধ লিখে দিছি, যে মারা গেছে। কিন্তু দেখো আমার কোনো কিছু কিন্তু থেমে নাই, কারুর কোনো কিছু থেমে নাই, কারুর কোনো কিছু থেমে থাকে না। একটা জিনিস মনে রাখবা, তুমি যখন বাঁচবা তখন তোমার নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে শেখো, নিজের জন্য, নিজেকে শান্তি দাও, নিজেকে তৈরি করো। বিলিভ মি অর নট, তোমার সাথে পৃথিবীতে কেউ যাবে না। পৃথিবী থেকে যখন তুমি যাবা শুধু তোমার কর্ম যাবে, আর কোনো কিছু তোমার সাথে যাবে না। তুমি যেগুলো খাবা সেইগুলো যাবে, তুমি যেগুলো পড়ছো, নিজে যতটুকু শান্তি দিতে পারবা ওই শান্তিটাই তোমার সাথে যাবে। এই ব্যতীত আর কোনো কিছু তোমার সাথে যাবে না। লেখাপড়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিচ্ছু তোমার সাথে যাবে না। তোমার আমলটা তোমার সাথে যাবে, তুমি যেটা খাইছো সেটা তোমার সাথে যাবে, তোমার মনের শান্তিটা তোমার সাথে যাবে। প্রতিদিন 5 বার করে মৃত্যুর কথা ভাববা, প্রতিদিন 5 বার করে মৃত্যুর কথা ভাববা। একটা উচ্চ স্বরে কথা বলতে গেলেও 10 বার ভাববা। তখন তুমি পৃথিবী সব থেকে নির্মম পরিহাস এবং চিরন্তন সত্য জিনিস, সেটা হচ্ছে মৃত্যু, যেটা তোমাকে গ্রহণ করতেই হবে। মারা গেছে, আমি আমার ক্লাস নেওয়াতে ব্যস্ত, সে কিন্তু আমার চাচি, মানে আমি তাকে চাচি বলে ডাকি, আমার সাথে তার বহুত ভালো সম্পর্ক আছে। কিন্তু দেখো জীবিকা বা পেট এমন জিনিস যে সেটা তোমাকে সবকিছু বলাই দেয়। তোমাকে এমন হইতে হবে ইমোশনের জায়গায়, তোমার ডেডিকেশনের জায়গায়। কথা বুঝাতে পারছি? ইমোশনের জায়গায়, ডেডিকেশনের জায়গায়। আজকে একই দিনে 2টা মৃত্যু সংবাদ পাইছি। তোমাদের ক্লাস নেওয়ার আগে একটা, আর তোমাদের এই যে ক্লাস নিতে নিতে একটা। আমি থামি নাই। যখন তুমি তোমার জীবনকে কিছু স্যাক্রিফাইস দিবা না, ফিডব্যাকে তোমার জীবন তোমাকে কিছু দিবে। এইটুকু মনে রাখো। আজকের পরিশ্রম এর ফিডব্যাক হয়তো তুমি আজকেই পাবা না, কালকেও নাও পাইতে পারো, পরশুদিন না পাইতে পারো,
বাট আল্লাহ যদি তোমাকে বাঁচায় রাখে, একদিন না একদিন তুমি বাবা। আল্লাহ ভালো জানে যে তোমার জন্য কি দিতে হবে, কখন দিতে হবে। তোমরা একটুতে একটু হইলেই তোমরা ডিপ্রেসড হয়ে যাও। আজকে পড়াটা মনে থাকতেছে না, দূর পড়বো না, আল্লাহ আমার সাথে এটাই করলো। তুমি কি জানো যে কালকে তোমার জন্য কি অপেক্ষা করে আছে? তুমি জানো না যে কালকে তোমার জন্য কি অপেক্ষা করেছে? কালকে এমনও কোনো কিছু হইতে পারে যেটা তুমি জীবনে কখনো কল্পনাও করো না, তোমার সাথে সেটা ঘুরে যাইতে পারে। তুমি যেটা ভাবোই না যে এটা আমি কখনো পাইতে পারি, সেটাও তুমি কালকে পাইতে পারো। তো আজকে ব্যর্থতা দেখে আশাহারা হইও না, সামনে হয়তো অনেক কিছু আছে। তোমাদের কোর্স লঞ্চ করার আগে আমি 10 থেকে 12টা কোর্স লঞ্চ করছি। 10 থেকে 12 বার আমার কোর্স একজনও কেনে নেই। এক একটা কোর্সে 10 থেকে 12,000 টাকা আমি বুস্ট করছি। এক একটা কোর্সে 10 থেকে 12,000 টাকা। আমার কোর্স একটা ব্যক্তিও কেনে নাই। আমি হাল ছাড়ি নাই। আমি শেষ দেখে ছাড়ার চিন্তা করছি। এখনো অনলাইন জগতের 0.01% আমি হয়তো আসি, তাও না, তারও আরো আরো অনেক 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 অনেক। বাট আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যতটুকু পড়াই অতটুকু পিওর। আমার ধারের কাছেও কেউ পড়ায় না। তোমরা আমার এইচএসসির, আমি এইচএসসির ক্লাস না স্টার্ট করবো, অথবা আমার পেজে আছে এইচএসসির একটা ক্লাস দেখো, এবং যে কোনো প্ল্যাটফর্ম, বাংলাদেশের সব থেকে স্বনামধন্য ক্লাসের, স্বনামধন্য টিচারের একটা ক্লাস দেখবা, দেন তুমি বুঝতে পারবা। আমি নিজে খুব ভালো করে জানি যে আমার মধ্যে কি আছে, আমি কতটুকু করতে পারবো। আমি কখনো হাল ছাড়ি নাই, আমি হাল ছাড়বও না, এর শেষ আমি দেখে ছাড়বো। তোমরা আজকে আমাকে দেখলা, আজকের এই ক্লাসের এটা তুমি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে রাখো। আগামী 2 থেকে 3 বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমাকে সুস্থ রাখে, এই প্ল্যাটফর্ম আমি কোন জায়গায় নিয়ে যাই এটা তোমরা দেখো। আল্লাহ এক সময় তোমার চেষ্টা দেখে তোমার ভিক্ষা দিয়ে চলে যাবে। আল্লাহ অতিষ্ঠ হয়ে তোমাকে দিয়ে দিবে। তোমার চেষ্টায় তোমাকে আল্লাহ অতিষ্ঠ হয়ে তোমাকে দিয়ে দিবে, দিতে সে বাধ্য। কারণ আল্লাহ পরিশ্রমকে পছন্দ করে, ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে। আজকে ব্যর্থতা হইলো 10 থেকে 12 বার আমার কোর্স কেউ কিনলো না। আমি যদি ওইখানে হাল ছেড়ে দিতাম, তাহলে আমার একটা কোর্সে আজকে 700+ বাচ্চা ভর্তি থাকতো না। একটা কোর্সে আমার মতো প্ল্যাটফর্ম 700+ বাচ্চা আছে ভাই। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য, যে যেখানে আমার 10 থেকে 12টা কোর্স কেউ কেনেই নাই, একটা সিঙ্গেল বাচ্চা কেনে নাই। আমার এখনো মনে আছে, আমার একটা বাচ্চা কোর্স কিনছিল, এখন একটা বাচ্চারে দেখি কোর্স লঞ্চ করা যায়, আমি কোর্সের টাকা ফেরত দিয়ে দিছি, আবার বিকাশে টাকা রিটার্ন করে দিয়েছিলাম। ওই জায়গা থেকে আজকে আবিদ ভাই এখানে। এই মুহূর্তে তোমাদের যতজন ক্লাস করতেছো, আমি জীবনে কখনো এতজন ক্লাসে আমি কখনো আশাও করি না যে আমার ক্লাসে এতজন আসবে। আশা করছিলাম না আমি কখনো, এখন হচ্ছে। আজকে 58 জন ক্লাসে আছে। 2 বছরে এটা 580 জন হয়ে যাবে, হবে না তার কি গ্যারান্টি আছে? হতেও পারে, আবার এমন হইতে পারে এটা 5 জনও নামতে পারে। নেগেটিভ দেখলে ভয় পাইতে না, নেগেটিভ দেখলে ওই জায়গা থেকে উৎসাহ নিতে হয়। আমার জীবনে অনেক কিছু আছে, আমি দিন যত যাচ্ছে আমি তত আপগ্রেড করতেছি, আমার প্রতিষ্ঠানটাকে আপগ্রেড করতেছি, পড়াশোনার মানটাকে উন্নত করার চেষ্টা করতেছি দিন যত যাচ্ছে। তোমাদেরকে এটা করতে হবে, সময় যত যাবে সময়ের সাথে সাথে নিজের মাথায় এটা সেট করে নিতে হবে যে তোমার পড়াশোনার পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। বিশ্বাস করো কি না করো জানি না, যারা বুয়েটে চান্স পাবে, যারা মেডিকেলে চান্স পাবে, তারা তোমাদের জন্য বসে নাই, ক্লাস 9-এ তারা তৈরি হয়ে গেছে। তোমরা এখন ক্লাস 10-এ পড়তেছো, কিন্তু যারা মেডিকেলে চান্স পাবে, যারা বুয়েটে চান্স পাবে, তারা ক্লাস 9-এ তৈরি হয়ে গেছে। তুমি বলতে পারো যে ভাইয়া তখন তো সবাই শর্ট সিলেবাস পড়ছে। আমি 9-এ এমন অনেক বাচ্চা পড়াইছি, তাদের 9-এ ক্লাস 10-এর বই, অর্থাৎ এই যে এখন তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা পড়ানো কমপ্লিট। তাহলে ওই বাচ্চাটা মেডিকেলে চান্স পাবে না, তুমি চান্স পাবা? তুমি ঘুমায় আসো, শুয়ে আসো, তুমি সানি লিওনের ভিডিও দেখতে আসো, তোমার জন্য কি চান্স দিবে? তুমি নূরা ফাতের ডান্স দেখে বেড়াচ্ছ, তাহলে তুমি নূরা ফাতের ডান্স দেখতেছো, আর আল্লাহ তোমার বলছো ঠিক আছে বাচ্চা তুমি আসো, তোমার জন্য মেডিকেলে একটা সিট রেখে দিছি। এতটাই কি সহজ? আর যে বাচ্চাটা বন্ধু বান্ধব কি জিনিস জানে না, ঠিক মতো ঘুমাইতে হয় কেমন এটা জানে না, ফ্রেন্ড সার্কেল কি কাকে বলে এটা জানে না, ফেসবুক কাকে বলে এটা জানে না, মেসেঞ্জার কাকে বলে এটা জানে না, সে বাচ্চা কি তার এই কষ্টের কোনো পরিশ্রম পাবে না? এই পরিশ্রমে কি কোনো তার সাফল্য পাবে না সে? তাহলে তো ওই বাচ্চাটার সাথে নাইনসাফি করা হয়ে যাবে রে ভাই। আল্লাহর বিচার নিখুঁত, এটুকু মনে রেখো, আল্লাহর বিচার নিখুঁত। সরি, ক্লাসের মধ্যে যেহেতু শর্ট ক্লাস, তার মধ্যে ইন্টারাপ্ট করে ফেললাম, সরি। ঠিক আছে, ওকে, আমরা বেশিক্ষণ যাবো না, আমাদের ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, চলো। একজন বলছে স্যার আমি অনেক লাকি যে আপনি আমার টিচার। আমি অনেক লাকি যে তোরা আমার স্টুডেন্ট। আমার মতো লোকের মানে আমার ক্লাস কেউ কিনবে এটা আমি কখনো কল্পনাও করি না, কারণ আমার একটা ভিডিও দেখো, অনশট ক্লাস
লোকে শুরু করতে একটা সেল থেকে দুইটা সেল তৈরি করার প্রক্রিয়া বা একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি করার প্রক্রিয়াকে সেল ডিভিশন বলে। শেষ সেল ডিভিশনের টপিক। আমিও চাইলে পারতাম। রাতের বেলায় যখন আয়নার দিকে তাকাইতাম না, তখন নিজের কাছে খারাপ লাগতো। আমিও চাইলে অন্যান্যদের মতো আমি অনেক কথা শুনি, অনেক পচা কথাও শুনি, যে আপনার একটা কোর্সের সময় ছিল 2 মাস, আপনি 6 মাস টানতেছেন কেন? অনেক পচা কথা আমি শুনি। তারপরে ওই কথাগুলো হজম করি, যে দিন শেষে ওজনও বলতে বাধ্য হয় যে আপনার ক্লাস ছাড়া আমি ক্লাস অন্য কারো ক্লাস করবো না। ইনফ্যাক্ট কেউ উল্টো পাল্টা কথা বলে সে আমাকে ফোনে ইনবক্স করে বলে যায় যে ভাই আপনার ক্লাস ছাড়া অন্য কারো ক্লাস আমার ভালো লাগে না, আমার মাফ করে দিয়েন। আমার কাছে প্রুফ আছে, আমি দেখাইতে পারবো, বাট আমি এগুলো দেখাবো না। আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা এটাই যে দিন শেষে আমার কাছে ভালো লাগে যে না, ওরা আমার নামে পচা কথা বললেও আমি ওদেরকে বেটার কিছু দিতে পারছি। ওকে, চলো এবার আমরা আসি, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এবার 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 তাহলে আমরা ক্রোমোজোমকে পাবো কোন জায়গায়? ক্রোমোজোমকে পাবো মেটাফেজে। দেখো এই যে ক্রোমোজোমকে মেটাফেজে পেয়ে গেছি, ক্রোমোজোমকে মেটাফেজে পেয়ে গেছি। এবার ক্রোমোজোমকে কি করব? ক্রোমোজোমকে সমান 2 ভাগে ভাগ করে ফেলবো। এবার কোশ্চেন আছে এইটা, ক্রোমোজোমকে ভাগ করব, ক্রোমোজোমকে ভাগ করতে গেলে কি লাগবে? এই যে এদিক থেকে ভাগ করে দেবো। এটাকে কি বলা হয়? স্পিন্ডল ফাইবার, মানে সুতা, সুতা লাগে। তাহলে সুতা তৈরি হবে কোন জায়গায়? গেস্ট কোন জায়গায় পাচ্ছি? গেস্ট মানে তো ক্রোমোজোম। ক্রোমোজোম পাচ্ছি কোথায়? ক্রোমোজোম পাচ্ছি মেটাফেজে। আর ক্রোমোজোমকে ভাগ করার জন্য যে সুতা লাগবে সেই সুতাটা আমরা কোন জায়গায় দিব? সুতাটা পাবো। এবার কোশ্চেন আছে একটা, এবার হচ্ছে ও মাল ক্রোমোজোমাল 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 ড্যান্সিং, ক্রোমোজোমাল ক্রোমোজোমাল ড্যান্সিং। ক্রোমোজোমাল ড্যান্সিং দেখা যাবে কোন জায়গায়? ক্রোমোজোমাল ড্যান্সিং, ড্যান্স, ক্রোমোজোমাল ড্যান্সিং দেখা যাবে কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্রোমোজোমাল ড্যান্সিং দেখা যাবে কোথায়? একদিন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক তোমার কথা। ভাইয়া একদিন এই প্ল্যাটফর্মকে অনেক দূর নিয়ে যাব। অনেক দূর যাব কিনা মানে এটা জানি না, অতদিন আল্লাহ বাঁচা রাখবে কিনা এটাও জানি না, কিন্তু আমার জীবনে একটা ইচ্ছা আছে। এই মুহূর্তে ফোনের ওই পাশে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ যেন এইখানে থাকে, আমার ডান সাইডে অথবা আমার বাম সাইডে। এটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ড্রিম। ওকে চলো, ক্রোমোজোমাল ড্যান্সিং। ক্রোমোজোমাল ড্যান্সিং মানে কি? ক্রোমোজোমাল নৃত্য। নৃত্য দেখা যাবে কোন জায়গায়? নৃত্য। তাড়াতাড়ি, শেষ হয়ে গেছে, আর 10 মিনিট সময় লাগবে। আর 10 মিনিটের মধ্যে এটা শেষ করবো, তারপরে আমরা 5 থেকে 7 মিনিট আমরা এখানে এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস করবো। ক্রোমোজোমাল ড্যান্সিং দেখা যাবে কোন জায়গায়? প্রোমেটাফেজে। সাবাস, প্রোমেটাফেজে। কারণ কি দেখো তো, প্রোমেটাফেজে কাহিনী কোনটা ঘটে দেখো তো। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে আমরা লিখি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এখানে দেখো এই যে তারা সরাই ছিটায় আছে। তারা কোন জায়গায় আছে? সরাই ছিটায় আছে। কিন্তু আমি যদি দেখি সরাই ছিটানোর জায়গা থেকে আমাকে কোন জায়গায় যেতে হবে? মেটাফেজ, মেটাফেজ। এই জায়গা দেখো, দেখছো মেটাফেজ। এই যে মেটাফেজ আগে কোন জায়গায় ছিল? সরাই ছিটাই ছিল, আলাদা জায়গায় ছিল। দেখো প্রোমেটাফেজ, এই ফিগারটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে একটু খেয়াল করো, এটা কি আছে? আলাদা সরাই ছিটায় আছে। এবার ওইখান থেকে কোন জায়গায় আসবে? এরকম করে নাচতে নাচতে দেখছি, এভাবে নাচতে 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 কোথায় আসবে? নাচতে নাচতে সে কোন জায়গায় চলে আসলো? দেখছো মেটাফেজে। এই যে মেটাফেজে, মেটাফেজে চলে আসছে। তাহলে মেটা শব্দের অর্থ কি? মাঝখানে। আর ফেজ মানে কি? ফেজ শব্দের অর্থ কি? ফেজ শব্দের অর্থ হচ্ছে তোমার দশা বা টাইম। তোমাদের যে নোট আছে, আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিব, সমস্যা নাই। এই দেখো সব কিছু আছে, এই যে মেটাফেজ। তাহলে সব থেকে বেশি মোটা খাটো হবে কোন জায়গায়? মেটাফেজে। স্পষ্ট দেখা যাবে কোন জায়গায়? মেটাফেজে। বিষুবাঞ্চল বা ইকুয়েটর, ইকুয়েটর মানে হলো মাঝখানে। তাহলে ক্রোমোজোম কোন জায়গায় এসে মাঝখানে অবস্থান করবে? কোন জায়গায় এসে? এই যে মেটাফেজে। এবার যখন মেটাফেজে গেছে, মেটাফেজে ভাবে এবার তুমি পাইছো, এবার এটাকে সমান 2 ভাগে কি করবে? ভাগ করে ফেলবা। যখন ভাগ করে ফেলবা তখন দেখো তো এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রোফেজের কথা যদি আমরা বলি, প্রোফেজেও কিন্তু একটা ক্রোমোজোম ভাগ হয়। মেটাফেজের এই জিনিসটা অনেকেই বোঝে না, অনেকে বুঝায়ও না, বুঝাইতে চায় না স্টুডেন্টকে। এটা মনে করো একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম যখন প্রোফেজে ছিল তখন এই একটা ক্রোমোজোম, মানে এই যে এটাকে বলা হয় কি? ক্রোমাটিড। এটাকে কি বলা হয়? ক্রোমাটিড। এটাকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিড তখন ডিভাইডেড হয়ে যায়।
দেখো কিরকম, এই যে এই এই একটু খেয়াল করে দেখো তো, এখানে কি সেন্ট্রোমিয়ার ডিভাইডেড হয়েছে? না। তাহলে সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমাটিড গুলো ডিভাইডেড হয়, কোন জায়গায়? পরীক্ষাতে এই কোশ্চেনটা করবে যে সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমাটিড গুলো ডিভাইডেড হয় কোন ফেজে, তখন অ্যান্সার কি হবে ব্রাদার? অ্যান্সার হবে প্রোফেজ। কেন? কারণ এই জায়গাটায় এটা কোন দিকে যাবে? ক্রোমোজোমের দিকে যাবে। আর ক্রোমোজোম তো এরকম না যে ক্রোমোজোম একটা, ক্রোমোজোম তো এমন না, ক্রোমোজোম তো এমন। তাহলে এই জিনিসটা তুমি কখন পাবা? এই একটা দুই ভাগে ভাগ হবে, এই যে একটা দুই ভাগে ভাগ হবে, এই যে দুই ভাগে ভাগ হবে, ভাগ হয়ে এটা এই অবস্থান যাবে। কিন্তু মাঝখানে কোনটা ভাগ হবে না? এই যে সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। কিন্তু 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 এই জায়গাটায় যখন অ্যানাফেজের কথাবার্তা আসবে, তখন একটা এইদিকে মুভমেন্ট করবে, আর একটা মুভমেন্ট এইদিকে হবে। এই যে দেখছো, এই কাহিনীটা ঘটছে এখানে, এই কাহিনীটা এখানে ঘটছে। এই যে এটার মুখ কোন দিক? এই দিক। এটার মুখ কোন দিক? এই দিক। তাহলে এখানে কি ভাগ হয়েছে? ক্রোমাটিড ভাগ হয়েছে, সাথে সেন্ট্রোমিয়ারকে নিয়ে ভাগ হয়েছে। ক্রোমাটিড ভাগ হয়েছে ঠিকই, কিন্তু সেন্ট্রোমিয়ারকে নিয়ে ভাগ হয়েছে। তাহলে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড ভাগ হয় কোন জায়গায়? অ্যানাফেজে। অ্যানা শব্দের অর্থ কি জানো? অ্যানা 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 অ্যানা, এই জায়গায় অ্যানা। অ্যানা শব্দের অর্থ হচ্ছে ব্যাকওয়ার্ড। এখানে অ্যানা শব্দের অর্থ কি? এখানে অ্যানা শব্দের অর্থ বুঝেছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনের দিক। দেখো তো, এরা পিছনের দিক গেছে না? এরা কোন দিকে গেছে? পিছনের দিক। এবার যখন যায় তখন তাদের শেপ অনুযায়ী হয়, শেপ। দেখো শেপ হয়, শেপ। একটু খেয়াল করে যদি দেখো, শেপ 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 শেপ, একটু খেয়াল করে দেখো, এইখানে একটু দেখছো, এই জায়গাটা দেখো, সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে আছে। যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটা মানে কি? মাঝখানে। সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার কোথায়? মাঝখানে। এই জায়গায় সেন্ট্রোমিয়ার কোথায়? মেটাসেন্ট্রিক, মানে মাঝখানে থেকে একটু দূরে, তখন সেটাকে কি বলা হয়? সাবমেটাসেন্ট্রিক। আমি যদি তোমাকে আরেকটু ভালো একটা ফিগার দেখানোর চেষ্টা করি, আরেকটু ভালো একটা ফিগার দেখাই, দেখো, সাবমেটাসেন্ট্রিক। দেখো সাবমেটাসেন্ট্রিক, এখানে একটু খেয়াল করো, দেখো এই যে দেখছো, যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে তখন মেটাসেন্ট্রিক, যখন মাঝখানের থেকে একটু উপরে তখন সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? একদম প্রান্ত বা একদম শেষের দিকের আগে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন একদম লাস্টে তখন সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে অ্যানাফেজের শেপ। দিস ইজ অ্যানাফেজ। অ্যানাফেজের কাহিনীগুলো ঘটে। এবার আসো টেলোফেজ। এবার কোনটা? টেলোফেজ। তোমরা মনে রাখবা, প্রোফেজে যে কাহিনীগুলো ঘটে, প্রোফেজের বিপরীত ফেজ কোনটা? প্রোফেজের বিপরীত ফেজ হচ্ছে অ্যানাফেজ। প্রোফেজের বিপরীত ফেজ কোনটা? প্রোফেজের বিপরীত ফেজ হচ্ছে অ্যানাফেজ। অর্থাৎ প্রোফেজে যে কাহিনীগুলো ঘটে, সেই কাহিনীগুলো বিপরীত কাহিনীগুলো কোন জায়গায় ঘটে? সেই কাহিনীর বিপরীত কাহিনীগুলো ঘটে হচ্ছে আমাদের অ্যানাফেজে। এই প্রোফেজের বিপরীত কাহিনীর ফেজ হচ্ছে টেলোফেজ। কি কইলাম? টেলোফেজ। ওকে, প্রোফেজের বিপরীত কাহিনীগুলো কোনটা? প্রোফেজের বিপরীত কাহিনীগুলো হচ্ছে টেলোফেজ। টেলো শব্দের অর্থ কি? টেলো শব্দের অর্থ হচ্ছে শেষ। টেলো শব্দের অর্থ কি? শেষ। তাহলে এই জায়গায় প্রোফেজে কি ছিল? প্রোফেজে যে কাহিনীগুলো ঘটে তার বিপরীত কাহিনীগুলো শেষ, আর কিছু লাগবে না, শুধু এটুকু মনে রাখো। প্রোফেজ পড়বা, প্রোফেজের বিপরীত কাহিনীগুলো কোন জায়গায় হয়? তোমাদের টেলোফেজে। এটুকু মনে রাখবা। টেলোফেজে কি কি হয় সেগুলো তোমরা এটা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে? এই যে অ্যানাফেজ, অ্যানাফেজের পরে টেলোফেজ, এটা মাইটোসিসের শেষ পর্যায়ে। এর বিপরীত কাহিনীগুলো ঘটে এখানে। ওই জায়গায় কি ছিল? আস্তে আস্তে মোটা হওয়া শুরু করতেছিল, এখানে আস্তে আস্তে চিকন হওয়া শুরু করবে। ঠিক আছে? আবার ওইখানে যা যা ধ্বংস হয়ে গেছিল এখানে আবার এটা তৈরি হবে। সাইটোকাইনেসিস মানে কি? একটা সেলকে যখন ডিভাইড করতে হয়, মনে করি এটা একটা সেল, সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, তাহলে একটা সেল যখন ভাগ হবে তখন দুটো জিনিসের ভাগ হয়। এই জায়গার নাম কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভাগকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটো শব্দের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস শব্দের অর্থ কাইনেটিক থেকে আসছে। কাইনেটিক মানে হচ্ছে গতি। সাইটোপ্লাজম মুভ করে এদিকে ভাগ হয়ে, দেখো ভাগ হয়ে গেছে। কার কার ভাগ হয়েছে? সাইটোপ্লাজমের ভাগ হয়েছে, নিউক্লিয়াসের ভাগ হয়েছে। এবার ভাগ হয়ে এদিকে চলে যাবে, এর গতি এদিক, এর গতি এদিক। তাহলে দুটো জিনিসের ভাগ হচ্ছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস, আর একটা হচ্ছে মানে নিউক্লিয়াসের ডিভিশন, সেগুলো বলা হয় ক্যারিওকাইনেসিস। কথা ক্লিয়ার? আমরা যখন এই যে মাইটোসিস সেল ডিভিশন পড়লাম, এই মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কাহিনী মূলত কি হয়? মনে করি এটা 46 থেকে পরবর্তীতে কয়টা তৈরি হয়? 46টা তৈরি হয়। এই যে 46টা তৈরি হয়, এই যে 46টা। কিন্তু কোশ্চেন হচ্ছে ভাইয়া 46টা যদি এখান থেকে তৈরি হয়, তাহলে তো এখান থেকে হওয়ার কথা ছিল 23। কেমনে এটা 46 থেকে 46 তৈরি হলো? এটা কি কখনো সম্ভব? সম্ভব। দেখো কিভাবে সম্ভব।
এই জায়গায় তো ডিএনএ ছিল না, এবার ডিএনএ প্লাস ডিএনএ, এটা ডিএনএ কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে। তো তুমি আরেকটা কি তৈরি করতেছো? ক্রোমোজোম তৈরি করবা, কথার কথা। তো এখানে ডিএনএ থেকে কি তৈরি হলো? ডিএনএ তৈরি হবে। সেই প্রসেসকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। দেখো তো 92। এবার কি সম্ভব? সম্ভব। 46। কথা ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমাদের এই যে 46টা থেকে 46 হলো, কিন্তু তার আগে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোন জায়গায় হবে? এই যে 46, এই যে মাইটোসিসে ডিএনএ রেপ্লিকেশন হবে। যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কিন্তু এখানে আমরা তৈরি করতে পারবো না। আর ডিএনএ রেপ্লিকেশন করার জন্য আমরা কোনটা তৈরি করছিলাম? এই যে আমরা বললাম না যে আমাদের এস ফেজ মনে আছে? এস ফেজের কথা মনে আছে? এস ফেজের কথা মনে আছে? কই গেল? কই এখানে যখন ভাইয়া পড়ায় আসলাম আমরা, এই যে এস ফেজের কথা মনে আছে? এস ফেজের কথা মনে আছে? এই যে এস ফেজে ডিএনএ তৈরি হয়েছিল। ডিএনএ কিভাবে তৈরি হয়েছিল? ডিএনএ রেপ্লিকেশন করে হয়েছিল। এই যে ডিএনএ রেপ্লিকেশন করে আমরা ডিএনএ তৈরি করছিলাম। যদি এটা সম্ভব না হইতো তাহলে এখানে আমাদের সেল ডিভিশন আমরা করতে পারতাম না, মাইটোসিস সেল ডিভিশন হইতো না। এই জন্য ইন্টারফেস সব থেকে গুরুত্বপূর্ণ। ইন্টারফেস না সংগঠিত হলে এই পর্যায়ে হবে না, সেল ডিভিশন হবে না। তাহলে ইন্টারফেস অবশ্যই লাগবে, সেল ডিভিশন করতে গেলে ইন্টারফেস লাগবে। কথা ক্লিয়ার? স্যার বায়োলজি আর কেমিস্ট্রি হার্ড কপি তো দিলেন না। দিব ভাই, নোট তৈরি হয়ে গেলে, বই পাবলিশ হয়ে গেলে দিয়ে দেবো। একটা বই পাবলিশ করা এত সহজ না। তোমাদের ক্লাস নিতে হয়, অফলাইন ক্লাস নিতে হয়, অনলাইন ক্লাস নিতে হয়, তোমাদের সায়েন্স সিকার্সের ক্লাসগুলো চলতেছে, সবগুলো করলে তখন হবে। রহিমা খাতুন লিখছে সিনথেসিস মানে তৈরি করা। হ্যাঁ, এটা আমরা তৈরি করছিলাম। এবার দেখো মিওসিসে কোন কাহিনী ঘটে। দেখো মিওসিসে কোন জায়গা থেকে পাই? তোমার মনে করো টেস্টিস থেকে। টেস্টিসে কত থাকে? 46। এরপরে কত তৈরি হয়? 23। এরপরে কত? 23। তাহলে কি এখানে কি 46 থেকে 92 হয়েছে? না, হয় নাই। তার মানে এই যে এটাকে বলা হয় কি? মিওসিস 1। তোমরা সবাই জানো এটাকে বলা হয় মিওসিস 1। তাহলে মিওসিস 1 কি ডিএনএ রেপ্লিকেশন হয় না? যদি হয়তো তাহলে 23-এ ভাগ হইতো না। এবার আসো, এখানে কত হয়? 23। এই জায়গায় কত হয়? 23। এখানে কত হয়? 23। এখানে কত হয়? 23। এই যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1, মিওসিস 2। এবার আমাকে বলো তো কোন জায়গায় মিওসিস 2 থেকে ডিএনএ রেপ্লিকেশন হয় কিনা? শুধু বলবো যে হয় কিনা। মিওসিস 2-তে ডিএনএ রেপ্লিকেশন হয় কিনা? মিওসিস 2-তে ডিএনএ রেপ্লিকেশন হয় কিনা? মিওসিস 2-তে ডিএনএ রেপ্লিকেশন হয় কিনা? শুধু এইটুকু বলো যে মিওসিস 2-তে ডিএনএ রেপ্লিকেশন হয় কি না। মাহির আসিফ লিখছে বিগ বস, বিগ ফ্যান। কি বিগ ফ্যান বস? আমিও তোর বিগ ফ্যান। জোনাকিল রহমান লিখছে হয়। তারপরে খাদিজা কোবরা লিখছে হয়। শাবাশ, দেখছো এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, একেবারে ক্লিয়ার। এখন তুমি মানে চুটকি, ওই যে বলে না চুটকি মা পুলকি করে দেবে না, কি একটা বলে না, ওইসব আমি পারি না। আমি যে মুভি টুভি এগুলো দেখি না, বাট শুনি আর কি। মাসে আশেপাশে মানুষজন শোনে, আমি আর কি শুনি। তাহলে এইখান থেকে দেখো এটা মিওসিস 2। তাহলে মিওসিস 2 ডিএনএ রেপ্লিকেশন হয়, মাইটোসিসে ডিএনএ রেপ্লিকেশন হয়। মাইটোসিসে যে কাহিনীগুলো ঘটে সেম জিনিস সেম থাকে। এখানে দেখো সেম জিনিস সেম আছে। এই জায়গায় 23 আছে, 23 আছে, সবকিছু ঠিকঠাক আছে, সেম জিনিস সেম আছে। তাহলে এই জন্য এই মিওসিস 2-কে কি বলা হয়? মিওসিস 2-কে বলা হয় মাইটোসিস। পরীক্ষাতে কোশ্চেন করবে যে মিওসিসকে কেন মাইটোসিস বলা হয়, মিওসিসকে কেন মাইটোসিস বলা হয়, এটা কিন্তু দিবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বল ভাই, বল 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 কোশ্চেন বল, সামিউল বল। অন অফ দা, আমার আজকে সবগুলো আছে, আমার শুধু আমার পছন্দের অনেকগুলো আছে স্টুডেন্ট যাদের সাথে আমি খুব মিস করি, যারা ক্লাসে না থাকলে আমার ভালোও লাগে না অতটা। তো এর মধ্যে একটা আছে সামিউল, তারপরে মির্জা গোলাপ, তারপরে সৈয়দ রান, তারপরে মুতাহির হোসেন, এগুলো কি রাহাতুন জান্নাত, রিফা, ফাতেমা, জোহরা, এগুলো আমার অনেক অনেক পছন্দের। স্যার যেগুলো আপনি অফলাইনে নেন সেই ক্লাস অনেক ভালো স্যার, সেগুলো পাইলে একটু প্লেলিস্ট আকারে দিয়েন প্লিজ। দেখ আমি তোদেরকে যা দেই সবাই না একরকম হয় না, আমি কিছু জিনিস তোদেরকে বলি মানে 30 সেকেন্ডে। সেটা হচ্ছে কি, আমার অফলাইনের টাকা দিয়ে আমি অনলাইনে তোদের জন্য কাজ করি। একটা প্রতিষ্ঠান চালানো অনেক কঠিন, অনেক কষ্টে, অনেক কঠিন। তো অফলাইনে কিছু স্টুডেন্ট আছে যারা আশেপাশে থাকে, এদের মন মানসিকতা অনেক ছোট,
অনেক ন্যারো মাইন্ডেড, এরা অনেক ন্যারো মাইন্ডেড। তো এই বাচ্চাগুলো করে কি যে ইউটিউবে ভিডিওগুলো দেখে অফলাইনে ওরা আসে না। সো অফলাইনে যদি আমি স্টুডেন্ট না পাই, আমি যদি সব ভিডিওগুলো মানে ইউটিউবে পাবলিকালি দিয়ে দিই, তাহলে আমি আসলে ওই লেভেলে স্টুডেন্ট পাবো না অফলাইনে। অনলাইনের জন্য আমার কোনো ঝামেলা নাই। তখন অনেকেই বলে যে আরে ভাইয়ের ক্লাসটা ইউটিউবে, তো স্যার ক্লাসটা ইউটিউবেই পাই, কেন যে ক্লাস করতে হবে, টাকা দিয়ে কেন ক্লাস করতে হবে, এরকম কিছু ন্যারো মাইন্ডেড থাকে। তো এই জন্য আমি চেষ্টা করলাম কি যে আমরা ওয়েবসাইট বানাবো। সো এই ওয়েবসাইটে আমরা আমাদের ক্লাসগুলো দিব, যারা আমাদের বাচ্চারা আছে তারা আমাদের ক্লাসগুলো যেন দেখতে পারে। সো এই ন্যারো মাইন্ডেড লোকজনগুলো যেন, মানে একটু ন্যারো মাইন্ডেড মানুষগুলো যেন একটু শাস্তি পায়, সেই জন্য আসলে এগুলো করা। আমরা দিয়ে দিব, ওয়েবসাইটটা তৈরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তখন। নাকিবুল ইসলাম জিদান, one of the CEO of biology seekers, ও লিখছে ঠিক ঠিক। নাকিবুল ইসলাম জিদান রয়েছে না, এখানে দেখো কমেন্ট করতেছে। তোমরা ফারহান ফায়াজের নাম শুনছে না? ফারহান ফায়াজ আমার স্টুডেন্ট ছিল, তোমরা সবাই জানো কিনা জানি না, আমার স্টুডেন্ট ছিল। ফারহান ফায়াজের বেস্ট ফ্রেন্ড ছিল যে নাকিবুল ইসলাম জিদান। মৃত্যুর 10 মিনিট আগেও ওর সাথে কথা হয়েছে। ওর সাথে যদি দেখা হয়তো তাহলে ফারহান আজকে জিন্দা থাকতো। টাকা দিয়ে ক্লাস করব না, এটা নিয়ে একটু ভাইবেন স্যার। ইনশাল্লাহ স্যার আমি ওয়েবসাইট বানাইতে পারি, ঠিক আছে বানাইস, আমার জন্য এটা বানা। ওকে চলো, আমাদের সেল ডিভিশন চ্যাপ্টার কমপ্লিট। এবার আমি একটু কমেন্ট শুনতে চাই। স্যার প্লিজ আর একবার বুঝান, একটু বুঝান। কি বুঝাবো? কিন্তু অ্যানাফেজে কেন হবে না ক্রোমোজোম ড্যান্সিং? প্লিজ, কি অ্যানাফেজেও তো ক্রোমোজোম চলাচল করে ভাই? দেখ নর্মাল একটা বিষয়, অ্যানাফেজে ক্রোমোজোম চলাচল করে, কিন্তু ক্রোমোজোমাল ড্যান্সিং প্রথম দেখা যায় কোন জায়গায়? কোশ্চেনটা এরকম আসবে যে ক্রোমোজোমাল ড্যান্সিং সর্বপ্রথম কোথায় দেখা যায়? ক্রোমোজোমাল ড্যান্সিং দেখা যাবে হচ্ছে আমাদের প্রোমেটাফেজে, ঠিক আছে? ক্রোমেটাফেজে প্রথম দেখা যাবে, তারা ড্যান্স করে 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 মাঝখানে আসবে। তারা তো বিভিন্ন জায়গায় ছড়াই ছিল, ছড়াই থাকলে তারা মাঝখানে আসবে, এটা হচ্ছে কারণ। জনন মাতৃকোষ কি? জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, এটা অনেকেই বোঝে না। রিপ্রোডাক্টিভ মাদার সেল, এটা অনেকেই বোঝে না। খুব ভালো একটা কোশ্চেন করছে, রিপ্রোডাক্টিভ মাদার সেল, এটা অনেকেই কোশ্চেন করে না। তোমরা কোশ্চেন করো, আমি কোশ্চেন অ্যান্সার দিব। রিপ্রোডাক্টিভ মাদার সেল, রিপ্রোডাক্টিভ, অনেকগুলো কমেন্ট আসতেছে তো আলহামদুলিল্লাহ। সো এই জন্য অনেকগুলো মানে উপরে চলে যাচ্ছে, দেখতে পারতেছি না। তো এখানে বলতেছে, মনে করো এটা তোমার টেস্টিস, এটা টেস্টিস বা শুক্রাশয়, এটা টেস্টিস বা শুক্রাশয়, ঠিক আছে? এটা টেস্টিস বা শুক্রাশয়। এই যে টেস্টিস, এই টেস্টিসের মধ্যে মনে করো এটা একটা সেল, এটা 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 সেল। এখনো কিন্তু স্পার্ম তৈরি হয় নাই। এই সেল থেকে এবারটা স্পার্ম তৈরি হইল, এই সেল থেকে স্পার্ম তৈরি হইল। তাহলে এই সেলটাকে কি বলা হবে? এই সেলটাকে কি বলা হবে? এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল। এটা তোমার টেস্টিস, কিন্তু এটা কি? এটা রিপ্রোডাক্টিভ মাদার সেল। তোমার টেস্টিসের সেল নাই, অনেকগুলো সেল আছে। ওই টেস্টিসের সেলগুলোকে তুমি স্পার্ম বলতে পারবা না। টেস্টিসের সেল থেকে যা তৈরি হচ্ছে সেটা স্পার্ম, এটা স্পার্ম, এটা স্পার্ম, এটা স্পার্ম, এটা শুক্রাণু, এটা শুক্রাণু বা স্পার্ম, এটা শুক্রাণু বা স্পার্ম। কিন্তু এটা কি? এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল বা জনন মাতৃকোষ। কথা ক্লিয়ার? এটা কি? এটা টেস্টিস, পুরোটা হচ্ছে টেস্টিস। টেস্টিসের ভিতরে একটা সেল। তাহলে টেস্টিস যদি 2n হয়, এটা সোমাটিক সেল, তার মানে 2n, তাহলে এরাও কত n? এরাও 2n। কিন্তু এর থেকে যা তৈরি হয়েছে স্পার্ম, এ কি? এ হচ্ছে n। ও কি? ও হচ্ছে n। ঠিক আছে? মিওসিসটা একটু বলেন। মিওসিস তো বললাম ভাই, মিওসিস তো বললাম। মিওসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে ভেরিয়েশনের কথাবার্তা থাকবে। মিওসিস সম্পর্কে তোমাদের বইতে বেশি কিছু নাই। মিওসিসকে বলা হয় কি? রিডাকশনাল সেল ডিভিশন। কমে যায়, কি কমে যায়? ক্রোমোজোম সংখ্যা কমে যায়। দেখো এখানে ক্রোমোজোম কত ছিল? 46, এখানে ক্রোমোজোম কমে যায় কত হয়েছে? 23। আমরা যদি মাইটোসিসকে এর পাশে লিখি, এর পাশে যদি আমরা মাইটোসিসকে লিখি, দেখো মাইটোসিস কত আছে? 46, ঠিক 46, 23 হয়েছে? এরকম হয় না? তাহলে কত? এখানে কত হবে? 46,
46। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখো, এটা এখানে তোমরা যদি বলো এই জায়গায় এখানে কত আছে 46, এটা কি ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম এখানে ভাগ হয়েছে কয়বার, 92 হয়েছিল না এখানে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, তাহলে 92 ডিভাইডেড হয়েছে, তাহলে ক্রোমোজোম ভাগ হয়েছে কয়বার এখানে, ক্রোমোজোম কয়বার ভাগ হয়, ক্রোমোজোম কয়বার, ক্রোমোজোম ভাগ হয় কয়বার, একবার, ক্রোমোজোম ভাগ হয়েছে কয়বার, একবার। নিউক্লিয়াসও কয়বার ভাগ হয়েছে, এই জিনিসটা কয়বার ভাগ হয়েছে, একটা থেকে দুইটা তৈরি হয়েছে, নিউক্লিয়াসও কয়বার ডিভাইডেড হয়, নিউক্লিয়াস কয়বার ভাগ হয়েছে, একবার। এখানে যদি বলা হয় যে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার ভাগ হয়েছে দেখো তো, এখানে ক্রোমোজোম কয়বার ভাগ হয়েছে, ক্রোমোজোম ছিল 46 থেকে 23, তারপরে কি এখানে যদি আরেকবার ভাগ হইতো তাহলে কত হইতো 11.5, এটা কত হইতো, এটা হতো 11.5, এটাও কত হইতো 11.5, এটা কত হইতো 11.5, এটা কত হইতো 11.5, সেটা কি হয়েছে, না 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 হয় নাই, সেটা হয় নাই, সেটা হয় নাই, তাহলে এখানে কত হয়েছে, এটা কত হয়েছে 11.5, 11.5, 11.5, 11.5, এটা হয় নাই, এটা হয় নাই, কত হয়েছে 23, তাহলে ক্রোমোজোম এখানে কয়বার ভাগ হয়েছে, একবার, কিন্তু নিউক্লিয়াস কয়বার, এখানে একবার, এইটুক একবার, আবার এইটুক একবার, তাহলে মিওসিসে ক্রোমোজোম কয়বার ভাগ হয়, মিওসিসে ক্রোমোজোম ভাগ হয় কয়বার, একবার, আর নিউক্লিয়াস ভাগ হয় কয়বার, নিউক্লিয়াস কয়বার ভাগ হয়, নিউক্লিয়াস ভাগ হয় একবার, তাহলে ক্রোমোজোম ভাগ হয়, এই নিউক্লিয়াস ভাগ হয় দুইবার, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম কয়বার, একবার, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম কয়বার, একবার। স্যার আমি একটা অফলাইন কোচিং করি, আবার অনলাইনে রাতে পেইড ক্লাস করি, এখন আমার করণীয় কি, আমি অনেক টায়ার্ড হয়ে যাই দিন শেষে। তুমি যেখানে বেটার বোঝো সেখানে ক্লাস করবা। আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, আমাদের গার্জিয়ানরা আমাদের কথা শোনে না, গার্জিয়ানরা তার পাশের বাসার ভাবির কথা শোনে, অথবা তোমার যখন কোচিংয়ে নিয়ে যাই ওই কোচিংয়ের ভাবি কি বললো সেটা শোনে। আমি গার্জিয়ানদের মোটেও সহ্য করতে পারি না। আমার বাচ্চা পড়াশোনা করে, আমার ডিসকাশন হবে আমার বাচ্চার সাথে, কেন আরেকজনের সাথে ডিসকাশন হবে, কেন আরেকজনের সাথে ডিসকাশন করে আমি আমার বাচ্চা টর্চার করবো। কখনো তোমার সাথে কথা বলতে বসছে যে বাবা তুমি কি পড়া বুঝতেছো কিনা, কি করতে হবে, তুমি এই যে হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছ না, এরপরে দেখবো যে এখানে যতজন ক্লাস করতেছো না তাদের কত জায়গায় দৌড়ানো লাগে, যেখানে তোমার পড়তেছো তোমার এখান থেকে এখানে নিয়ে যাবো, বলে তুই বেশি বুঝিস, আমি বেশি বুঝি, আমি ভালো জানি তো তোর কি করতে হবে। সে কি ক্লাস করে নাকি তুমি ক্লাস করো, তুমি ক্লাস করো, পরীক্ষা সে দেয় না, পরীক্ষা তুমি দাও, কিন্তু এই কথাগুলো বলতে গেলে বলবে যে তুই বেয়াদব হয়ে গেছিস। সত্য কথার ভাত নাই তো ভাই, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করবা। একটু আগে বললাম না, তোমার শান্তি ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। মিওসিস এটা কোথায় হয়, মিওসিস থেকে মিওসিস মানে এটা মনে করো শুক্রাণু তৈরি হয়েছে, এই যে স্পার্ম তৈরি হয়েছে, এবার স্পার্মের কি সংখ্যায় কি দুটোই থাকবে নাকি বাড়বে, সংখ্যা যখন বাড়াতে লাগবে অনেকগুলো যখন হবে তখন কোন প্রসেস হয়, মিওসিস 2 হয়। দেখবো আমরা যখন ইন্টারে উঠবো আরো অনেক কিছু থাকবে, তখন তোমরা আরো দেখতে পারবা, ঠিক আছে, তখন আরো দেখতে পারবা। স্যার এক্সামটা একটু নিয়ে নেন তাড়াতাড়ি প্লিজ, ওকে ঠিক আছে। তোমরা কি এখন বলো তো, এখন তোমরা কি কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও কিনা, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও কিনা, 10 মিনিটে যে কটা এমসিকিউ প্র্যাকটিস করানো যায়, যে কটা এমসিকিউ প্র্যাকটিস করানো যায়, কে কে এই মুহূর্তে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, দেখি একটু লেখো, লিখো 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 যে কারা কারা এই মুহূর্তে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাড়াতাড়ি একটু লিখো। কারা কারা, হ্যাঁ হ্যাঁ চাই চাই স্যার, ঠিক আছে বলবো, তুই পরে ফাঁকি ফাঁকি বলবে, তুই পড়াইতে ফাঁকি দেশ, এটাই চাই, এক্সামিন অ্যান্সার, ঠিক আছে, রাজি আছি আচ্ছা ঠিক আছে, 10 মিনিট, মাত্র 10 মিনিট আমরা এমসিকিউ গুলো দেখবো, ঠিক আছে, মাত্র 10 মিনিটে আমরা এমসিকিউ গুলো দেখবো, ওকে চলো। যেহেতু আমরা কথা দিয়েছিলাম আমরা এমসিকিউ সবকিছু কমপ্লিট করবো ইনশাল্লাহ, আমরা যেভাবে পড়াইছি সিকিউ গুলো আমাদের কাছে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, সিকিউ আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমাদের এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, আমরা একটু এমসিকিউ গুলো প্র্যাকটিস করি। আধা 5 থেকে 10টা এমসিকিউ প্র্যাকটিস করাবো, 10টা এমসিকিউ প্র্যাকটিস করানোর পরে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আমরা তোমাদেরকে লিঙ্ক দিব কোথায় বলো তো, আমরা তোমাদেরকে লিঙ্ক দিব, আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে,
ওকে, দেখি এমসিকিউ প্র্যাকটিস করি আমরা ইনশাল্লাহ। দেখি স্যার মিওসিসের ক্লাসটা কি দিচ্ছেন? না, দিই নাই, ইউটিউবে দিই নাই, দিব ইনশাল্লাহ। মিওসিসের ক্লাস দিব, যদি সময় পাই দিব, ঠিক আছে? চলো প্র্যাকটিস করি, দেখি কে কতটুকু পারো, দেখা যাক। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, ভালো করে বুঝো। কোশ্চেনের ফিগারটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, ফিগারটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। চিত্র এ বি সি, এ বি সি, চিত্র এ বি সি, ভালো করে একটু দেখো ভাইয়া, চিত্র এ বি সি। এমসিকিউ 80 ভাই, এমসিকিউ 80 ভাই, এমসিকিউ 80 ভাই। এই তো শেখ জারিফ আহমদ, ঠিক আছে ভাই, 80 ভাই, 80 রে 80, তাহেরি তাহেরি, 80 রে 80 80 80। ক্রোমোজোম একবার বিভাজিত হয়, মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষগুলো সমগুণ সম্পন্ন হয়। নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। তাড়াতাড়ি বলো তো অ্যান্সার কত হবে? লিখবা এরকম করে, একের এ, একের বি, একের এ বা একের বি, এরকম করে লিখবা যে একের এ হলে একের এ, একের বি হলে একের বি, একের সি হলে একের সি। তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিবা। এইখানে আছে, এই যে দেখো, এই যে এখানে আছে চিত্র, এ তে একটা থেকে দুইটা, বি তে একটা থেকে চারটা, সি তে একটা থেকে অনেকগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় অনেকগুলো তৈরি হচ্ছে, একের অ্যান্সার দিবা, একের অ্যান্সার দিবা। একজন লিখছে স্যার আপনি কি ডক্টর? জানি না। আচ্ছা লিখছে জয়, জয় লিখছে একের এ, জয় জয় লিখছে একের এ, জয় জয় লিখছে একের এ। তারপরে লিখছে খাদিজা, কি খাদিজাতুল কোবরা লিখছে একের বি। তারপরে দেখো সুষুমায়ন ইসলাম লিখছে একের ডি, আয়েশা সিদ্দিকা লিখছে একের বি, জয় জয় লিখছে একের এক। তারপরে ময়নুরুল ইসলাম লিখছে একের দুই, রিফাত আহমেদ সিয়াম লিখছে একের সি, নীলকণ্ঠ একের তিন। তারপরে সামিউল হক লিখছে একের দুই, জিহাদ লিখছে দুই, জিহাদ লিখছে দুই, জিহাদ লিখছে দুই। আরাফ খান লিখছে একের চার, রহিমা খাতুন লিখছে একের, রহিমা খাতুন লিখছে একের দুই, সামিউল হক লিখছে একের দুই, নীলকণ্ঠ লিখছে দুই, শাহেদ আহমেদ লিখছে দুই। ওকে, দেখো কোশ্চেনটা কি আছে যে চিত্র বি চিত্র কোষ বিভাজন, তাহলে বি চিত্র কোনটা? একটা থেকে চারটা তৈরি করছে, তার মানে এটা মিওসিস সেল ডিভিশন। প্রথমত এখানে কনসেপ্ট ক্লিয়ার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। একটু আগে কিন্তু আমরা বুঝাই দিছি, একটু আগে না এই চিত্রে না বুঝাই দিলাম, একটু আগে চিত্রে না বুঝাই দিলাম যে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় কি না হয়। একটু আগে না চিত্রে বুঝাই দিলাম, একটু আগে চিত্রে না বুঝাই দিয়েছিলাম আমরা যে কে কয়বার বিভাজিত হয়। তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, ক্রোমোজোম এখানে কয়বার বিভাজিত হয়? একবার। ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তার মানে এইটা সঠিক। মাতৃকোষ এবং সমগুণ সম্পন্ন হয়, মিওসিসে কি সমগুণ সম্পন্ন হয়? সেম টু সেম থাকে, মিওসিসে সেম টু সেম থাকে না। তাহলে ভেরিয়েশন হয় কোন জায়গায়? মিওসিসে। তাহলে বৈচিত্র্য তৈরি হয়, তার মানে এটা অ্যান্সার হবে না। তাহলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়, 46টা থেকে 23টা হয়ে যায়, 46টা থেকে 23টা হয়ে যায়। তার মানে অ্যান্সার কত হবে? 1 এবং 3। তাহলে অ্যান্সার কত? 1-এর 2। অ্যান্সার কত হবে? 1-এর 2, 1-এর 2 অ্যান্সার। অ্যান্সার কত? 1-এর 2। এই যে 1-এর 2 নম্বর অ্যান্সার, 1-এর 2 নম্বর অ্যান্সার, 1-এর 2 নম্বর অ্যান্সার। ও আসো, এ বি সি এর মধ্যে ব্যতিক্রমিক কোষ বিভাজন নিচের কোনটি ঘটে? ব্যতিক্রমিক কোষ বিভাজনের কারণে নিচের কোনটি ঘটে? আচ্ছা কোশ্চেন ভালো করে পড়ো। এ বি সি এর মধ্যে ব্যতিক্রমিক কোষ বিভাজনটিতে নিচের কোনটি ঘটে? নিচের কোনটি ঘটে? ব্যতিক্রমিক কোষ বিভাজন, ব্যতিক্রমিক কোষ বিভাজন কোনটা? দেখো তো, হিসাব মতো হওয়ার কথা ছিল কত? একটা থেকে দুইটা, একটা থেকে চারটা। ব্যতিক্রম মানে কি? যেখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে সেখানে কি কাজ ঘটে বলো তো? সেখানে কি কাজ ঘটে? সেখানে কি কাজ ঘটে? অ্যান্সার দাও। 2SC অ্যান্সার দাও। অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে, অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে। তারপরে কোহিনুর মহিউদ্দিন লিখছে 2-এর সি। তারপরে খাদিজাতুল কোবরা লিখছে 2-এর সি। তারপরে কোহিনুর খাদিজাতুল কোবরা লিখছে 2-এর সি। ওকে, সামিউল হক লিখছে 2-এর সি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে, যার ফলে আমাদের দুইটা জিনিস হয়। অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে টিউমার হয়, আরেকটা হলো ক্যান্সার হয়। একটা হচ্ছে টিউমার হয়, আরেকটা হলো ক্যান্সার হয়। টিউমার হয়, আরেকটা হলো ক্যান্সার হয়, ঠিক আছে? টিউমার হয় এবং আরেকটা হচ্ছে ক্যান্সার হয়। এবার এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যদি জাইগোটের ক্রোমোজোম সংখ্যা 16 হয়, জাইগোটের ক্রোমোজোম সংখ্যা 16 হয়, জাইগোট কেন পড়াইছি দেখছো? জাইগোটের কেন আমি পড়াই দিয়েছিলাম প্রথমেই, যে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয়, তবে যে কোষ থেকে এক্স ক্রোমোজোম গুলো তৈরি হয়, এক্স কোষগুলো তৈরি হয়, তাহলে জাইগোট যাদের থেকে তৈরি হয়, জাইগোট কাদের থেকে তৈরি হয়? এক্স মানে হলো গ্যামেট। এখানে এক্স অর্থ হচ্ছে, এখানে এক্স এর অর্থ হলো গ্যামিট, এক্স এর অর্থ হলো জনন কোষ, এক্স এর অর্থ হচ্ছে জনন
কোষ, জনন কোষকে ইংরেজিতে কি বলা হয়? এক্স ইজ ইকুয়াল টু গ্যামেট। তাহলে এবার আমাকে বলো, যদি জাইগোট সমান সমান যদি 16 হয়, তাহলে গ্যামেটে বা এক্স ক্রোমোজোমে এক্স এর কত সংখ্যক ক্রোমোজোম থাকবে? জাইগোটে যদি 16 হয় তাহলে এক্স এর কত সংখ্যক ক্রোমোজোম থাকবে? জাইগোটে যদি 16 হয় তাহলে এক্স এ কত সংখ্যক ক্রোমোজোম থাকবে? তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিবা, তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিবা, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 2 এর কত হবে? 2 এর কত হবে? তোমরা ক্লাস করতে যে হাঁপাই যাচ্ছ না? আমি বলি, সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত ক্লাস নিছি। আবার 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা। এবার এখন তোমাদের ক্লাস নিচ্ছি। আমি কিন্তু হাঁপাই নাই। একটু আগে বললাম না, তোমার পরিশ্রমের কারণে আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়ে হলেও তোমার দিয়ে যাবে। অ্যান্সার কত? 4-এর ডি, 4-এর ডি। সবাই লিখছে 4-এর ডি। মৌ আলম কি লিখছে 3-এর গ। 16 তোমার আছেই 16। তাহলে পরবর্তীতে 16 থেকে ডিভাইডেড যদি হয়, মিওসিস যখন তৈরি করবে তখন কত হবে? 16 থাকবে। এখানে কি মাইটোসিস হয়? জাইগোটের থেকে কোনটা তৈরি করতেছো? জাইগোটের কোষ বিভাজন। যদি দেখো জাইগোটের কোষ বিভাজন, তোমার কোশ্চেনটা কি ছিল? এই জায়গায় দেখো, এই জায়গায় জাইগোট কার থেকে আসে? প্রথমে তো আমাদের প্রথম স্লাইড এটা ছিল না? প্রথম স্লাইড কোনটা ছিল মনে আছে? প্রথম স্লাইড কোনটা ছিল? প্রথম স্লাইড ভাইয়া যখন আজকে শুরু করছিল, প্রথম স্লাইড কোনটা ছিল? যে স্পার্ম আর এগ। তাহলে স্পার্মে কত আছে? এখানে টোটাল কত আছে? এটা হলো 16। তাহলে এটা যদি 16 হয় তাহলে এ কত হবে? 8। এ কত হবে? 8। 8 8 16। তাহলে অ্যান্সার কত? এই যে 8 হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, আর 2টা থেকে 3টা প্র্যাকটিস করবো আমরা। আর 2টা থেকে 3টা প্র্যাকটিস করবো, বেশি প্র্যাকটিস করবো না। প্যারানির চিল, আকাশের রং নীল। তারপরে পরীক্ষা নেওয়া শুরু। তোমরা একটু রিল্যাক্স থাকবা। 11টা থেকে আমরা পরীক্ষা নিব। 11টা থেকে আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আমাদের পেজে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে? 50টা এমসিকিউ থাকবে কিন্তু। এমসিকিউ কয়টা? 50টা। ওই কিরে মধু এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। এটার অ্যান্সার দাও। স্যার আপনার ক্লাস করার সময় ফুল এনার্জি থাকে, 100 আউট অফ 100 ইনশাল্লাহ, বেস্ট ক্লাস এভার। হ্যাঁ, আমরা তো বলছিলাম যে ভালো একটা ক্লাস নেব। আলহামদুলিল্লাহ ভালো ক্লাস নিতে পারছি। কত স্থান পূরণ হয় অ্যামাইটোসিসে, মাইটোসিসে, মিওসিসে? কত স্থান পূরণ হয় অ্যামাইটোসিসে, মাইটোসিসে, মিওসিসে? অ্যান্সার কোনটা? তাড়াতাড়ি। কত স্থান পূরণ? যদি কোনো জায়গায় উন্ড হিলিং করতে গেলে কোনটা লাগে? উন্ড হিলিং কোনটা লাগে? সাহেদ আহমেদ, রিফাত হাসান, শ্যাম, তুই পেইড বেসেও ক্লাস করস নাই। সামিউল, এক্সাম কখন হবে? এক্সাম হবে 11টা থেকে। নিব আমরা। খাদিজাতুল কোবরা লিখছে 9-এর বি। ঠিক আছে, 9-এর বি। রহিমা খাতুন 9-এর খ। যারা আজকে ক্লাস করছো, ঠিক আছে, সবার জন্য আমরা তো বললাম যে আমাদের আজকে যে পিডিএফ আছে সেটা সবার জন্য উন্মুক্ত করে দিব। সবাই পিডিএফটা ডাউনলোড করতে পারবা। যারা আমাদের পেইড ব্যাচের আছো তাদের কাছে তো এগুলো আছে, এই নোটের পিডিএফ তো আছেই। আর যারা নাই তাদেরকেও শুধু এই চ্যাপ্টারের নোটটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। যাও, এতক্ষণ কষ্ট করে ক্লাস করছো। স্যার আমার একটা প্রশ্নটা করো। মাইটোসিস, অ্যান্সার কোনটা হবে? মাইটোসিস। কত স্থান পূরণ? তোমার হাত যদি কেটে যায়, ওই জায়গা থেকে হাতের সেল যদি কেটে যায়, তুমি কি চোখের সেল তৈরি করবা নাকি হাতের সেলই তৈরি করবা? সেম টু সেম যখন তৈরি করবা, সেম টু সেম যখন তৈরি হবে, তখন সেখানে কি হবে? মাইটোসিস। সেম টু সেম হইলে মাইটোসিস। তাহলে ক্ষত স্থান যদি হয়, তাহলে ক্ষত স্থান যদি আবার পূরণ করতে হয়, উন্ড যদি আবার তৈরি করতে হয়, উন্ড হিলিং করতে গেলে তখন সেখানে কোনটা হবে? মাইটোসিস। অ্যান্সার কত? বি। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখি কোনটা দেওয়া যায়। কোশ্চেনগুলো কেমন আসে সেটা দেখাচ্ছি আর কি। আসো এবার, মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলা ILVJs এইগুলো হয়? এটা হয় কোন জায়গায় হয়? জনন আর প্রজনন কি একই? প্রজনন মানে বারবার তৈরি করা, জনন মানে হচ্ছে তৈরি করা। নোট কোথায় পাবা? নোটের লিঙ্কও দিয়ে দিব, টেনশন নাই। নোটের লিঙ্কও দিয়ে দিব, কোনো টেনশন করো না।
তোমাদের 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা থেকে তোমাদের পরীক্ষা নিব, ঠিক আছে? 11টা থেকে তোমাদের পরীক্ষা নিব, 11টা থেকে আমরা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে তোমার পরীক্ষা হবে, ওই লিঙ্কে তোমার পরীক্ষা হবে। 11টা থেকে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে তোমার পরীক্ষা হবে। হ্যাঁ, এক্সাম জাস্ট চ্যাপ্টার 3 এর উপরে, জাস্ট চ্যাপ্টার 3 এর উপরে এক্সাম থাকবে, জাস্ট চ্যাপ্টার 3 এর উপরে এক্সাম থাকবে। প্রোফেস, মেটাফেস, প্রোমেটাফেস, অ্যানাফেস, এই যে প্রোফেস, মেটাফেস, প্রোমেটাফেস, অ্যানাফেস, কোনটা হবে অ্যান্সার? 18 অ্যান্সার দাও। ডি, 18 ডি, জয় লিখছে 18 ডি, জয় লিখছে 18 ডি, অ্যানাফেস। এই তো সবাই পারবে, এটা একদম দুধভাত কোশ্চেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে সুজন মিত্র লিখছে কারেন্ট চলে গেছিল। ভাই, কারেন্ট চলে গেলেও আমাদের ক্লাস কিন্তু চলতেছে ইনশাল্লাহ। তো এখন এই মুহূর্তে তোমাদেরকে বিদায় জানিয়ে আজকের মতো শেষ করতেছি। তোমাদের 11টার দিকে ক্লাস হবে। কার কার আমাদের ক্লাস ভালো লাগলো একটু বলে ফেলো। অনেক কষ্ট করছি আমি, সত্যি কথা। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। অনশট, যেহেতু অনশট ক্লাস, আমার এই চ্যাপ্টারের উপরে 3টা ভিডিও আছে, 3টা ভিডিওতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো ক্লাস আছে। সেটা যদি আমি 1 ঘন্টার মধ্যে নেওয়ার চেষ্টা করি তাহলে তো হবে না, তাই না? তোমাদের কাছে ক্লাস কেমন লাগলো আমাকে বললো। কয় মিনিট? আচ্ছা, এক্সামের টাইম দেওয়া আছে 15 মিনিট, 15 মিনিট টাইম পাবো। 50 MCQ, 50 MCQ, 15 মিনিট টাইম পাবো। 50টা MCQ দেওয়ার জন্য 15 মিনিট টাইম পাবো। অনেক ভালো, অনেক অনেক ভালো লাগছে। সুমাইয়া জাহান লিখছে অনেক অনেক ভালো লাগছে। সামুল্লাহ লিখছে অনেক ভালো, আমার ফার্স্ট ক্লাস অনেক ভালো স্যার, ধন্যবাদ। জিয়াদ যখন ক্লাস শুরু করে তখন লিখছিল ফার্স্ট ক্লাস। সো আমি তখন ভয়তে ছিলাম যে আমার জিয়াদ নতুন স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস যেহেতু লিখলো, এরপরে যদি ক্লাস ভালো না লাগে। সো ওর ভালো লাগছে দেখে ভালো লাগছে। বললাম তো যে 50টা MCQ 15 মিনিট সময়। গুড এক্সপিরিয়েন্স। আঞ্জুমানারা আঞ্জু, অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ ভাই। কখনোই আশা করি নাই যে এমন ক্লাস পাবো, অনেক ভালো লাগলো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মেঘলা, অনেক ভালো লাগলো। সামিউল লিখছে স্যার 20 মিনিট হয় না, 20 মিনিট দেওয়া যাবে না, অনেক কারণ আছে, অনেক কিছু আছে। অনেক ভালো লাগছে ভাইয়া ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ আরও ভালো করে বোঝানোর জন্য, ধন্যবাদ তোমাদেরকে। আমার ফার্স্ট লাইভ করছি, আমিও ফার্স্ট লাইভ করছি, ধন্যবাদ। সুমাইয়া জাহান, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে আমার ক্লাসগুলো করছো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা আমাদের মডারেটর মডারেটর আমাদের পেজের জন্য কোঅর্ডিনেটর এবং মডারেটর হায়ার করতেছি। কোঅর্ডিনেটর প্লাস মডারেটর, কথা বলছো? যারা আমাদের সাথে কোঅর্ডিনেটরে থাকতে চাও, কোঅর্ডিনেটর অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা আমাদের যে কোঅর্ডিনেটর গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন রিকোয়েস্ট দিতে পারো। আমরা তোমাদেরকে এখানে ইনভাইট করবো। এখানে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক পাবা, ওখানে ঢুকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কানেকশন করতে পারবা, আমাদের সাথে কাজ করার সুযোগ থাকবে। ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সব কিছুর এরকম তোমরা হেল্প এখান থেকে পেতে পারো। তো তোমরা যদি কেউ ডেডিকেটেড থাকো, ডেডিকেটেড বলতে যে দিনে রাতে 24 ঘন্টা কাজ করতে হবে বিষয়টা আমার না, পেজে অ্যাক্টিভ থাকা 10 থেকে 15 মিনিট এতটুকু এনাফ, ঠিক আছে? হ্যাঁ, বুক পাবলিশ হবে কবে? ইনশাল্লাহ বুক পাবলিশড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মনিরুল ইসলাম, কালকে স্যার আমিও অ্যাম্বাসেডরে আছি। হ্যাঁ, পড়ে যাচ্ছি।